হ্যালো ফাঙ্গিওম্যান নেম এন্ড হাউমা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোন ড্রামা নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, অবশ্যই এই ড্রামাটির নাম হলো ইন ব্লসম। আর আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই দুইটার মধ্যে কোন ড্রামাটি এক্সপ্লেন করব। তোমরা এই ড্রামাতে বেশি ভোট দিয়েছিলে বলেই এই ড্রামাটি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আমি যা দেখলাম তোমাদের পছন্দ কিন্তু অনেক ভালো, কারণ এই ড্রামাটির গল্প কিন্তু প্রচন্ড সুন্দর। আমি এই ড্রামাটি দেখেছি এবং এটি খুব ভালো করে উপভোগ করেছি। ড্রামাটির গল্প খুবই সুন্দর। তো চলো ড্রামাটি শুরু করার আগে তোমাদেরকে ড্রামার মূল গল্পটি আমি আগে বলে দিই। ড্রামাটিতে আমরা মূলত দুইটি ঘটনা দেখতে চলেছি, একটা হলো প্রতিশোধ আর একটা হলো ভালোবাসা। তো ড্রামাটিতে আমাদের যে নায়িকাটি ছিল সে অনেক নিরীহ বা অসহায় যাই বলো না কেন, আর সে খুব সাধারণ একটি মেয়ে ছিল। শুরুর দিকে তো সে অনেক ধনী পরিবারের ছিল, কিন্তু হঠাৎ একদিন কারা যেন তার পরিবারের সকল লোকদের মেরে ফেলে। তারপর থেকেই সে অনাথ হয়ে যায়, আর তারপর থেকেই সে অনেক কষ্টের জীবনযাপন করে। আর মেয়েটির সাথে ছোটবেলায় তার একটি বন্ধু থাকতো, আর হঠাৎ করেই বড় হওয়ার পরে সেই বন্ধুটি তার কাছে আবারও ফিরে আসে। মেয়েটি শুরুর দিকে তো তার সাথে থাকতে চেয়েছিল না, কারণ যখন মেয়েটির সাহায্য প্রয়োজন ছিল তখন সে তার পাশে ছিল না। তো তাও মেয়েটি ছেলেটিকে মেনে নেয়, আর এক পর্যায়ে তারা বিয়েও করে নেয়। কিন্তু বিয়ের দিনেই সেই মেয়েটি মারা যায়, আর সেই মেয়েটিকে মেরেছিল সেই ছেলেটি। অর্থাৎ আমি যে মেয়ে ছেলে বলতেছি, আসলে এটা নায়ক নায়িকা হবে। তো নায়ক নায়িকাকে মেরে ফেলেছিল। কিন্তু এখানেও কিন্তু আবার একটা টুইস্ট আছে, কারণ তোমরা একটু ভেবে দেখো, নায়ক যদি নায়িকাকে মেরে ফেলে তাহলে এটা আবার কেমন ড্রামা হলো। তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারণ আছে বা অন্য কোনো ঘটনা আছে। আর অপরদিকে নায়িকা মরে যাওয়ার পরও আবার অন্য একটি মেয়ের রূপে সে পুনর্জন্ম নেয়, আর সে আবারও সেই মেনশনে ফিরে আসে। আর এরপরে সে নায়কের জন্য ভালোবাসা নয় বরং ঘৃণা নিয়ে এসেছিল। সে সবসময় তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তো এমন একটি গল্প নিয়ে এই ড্রামাটির নাম তো তোমাদের আমি আগে বলে দিয়েছি, আবারও বলতেছি, ড্রামাটির নাম হলো ইন ব্লসম। এটি 2024 সালের একটি ড্রামাটির মোট এপিসোড 32টি। আজকে আমরা এই ড্রামাটির প্রথম পার্টটি দেখতে চলেছি। ড্রামাটির প্রধান মেল ক্যারেক্টার হলো লিউ শুয়ে ই এবং ড্রামাটির প্রধান ফিমেল ক্যারেক্টার হলো জুয়ে জিন ই। আর হ্যাঁ, এই ড্রামাতে কিন্তু সাপোর্টেড রোল হিসাবে তোমাদের আরো একটি পছন্দের নায়িকাও কিন্তু আছে। সেই নায়িকাটির নাম হলো উ জিয়া ই। এই নায়িকাটিকে তারাই চিনবে যারা যারা সুকায়ের ড্যান্স অফ দ্য স্কাই এম্পায়ার ড্রামাটি দেখেছো। তো এখানে এই নায়িকাটির রোল দিয়েছে, কিন্তু এটা মেন রোল না, সাপোর্ট রোল হিসাবে আর কি। তো এখন আমি ভিডিওটি শুরু করে দেব। তার আগে আমি তোমাদেরকে আমার ভালোবাসার কিছু মানুষদের কমেন্ট দেখাতে চাই, যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো তোমাদেরকে আমার মন থেকে গভীর ভালোবাসা রইলো। আমি আশা করি যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। আর যদি তোমরা আমাকে সাপোর্ট করে যাও তাহলে আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো অনেক কথাই বলা হয়ে গেল, চলো এখন ভিডিওটি শুরু করে দিই। তো ড্রামাটির শুরুতেই আমরা কিছু লোকদের পেন্টিং করতে দেখতে পাই। আসলে আজকে ডাবল থার্ড ফেস্টিভ্যাল ছিল। এই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে সবাই পেন্টিং করছিল, আর এখানে আমরা প্রিন্সেসকে দেখতে পাই, যে কিনা এই আয়োজনটি করেছিল। সে এই পেন্টারদের মধ্যে থেকে যে কোনো একটি পেন্টিং বেছে নিবে নিজের মহলে রেখে দেওয়ার জন্য। তো প্রিন্সেসের নাম ছিল লিউ কিং। তখন সেই পেন্টারদের মধ্যে আমরা একটি পেন্টারকে দেখতে পাই, যে কিনা তার পেন্টিংটি পরিবর্তন করে ভালো একটি পেন্টিং এনে দেয়। আর এরপরে সবাই নিজেদের পেন্টিং প্রিন্সেসকে দেখায়। তখন সবার চোখ সেই লোকটির পেন্টিং এর দিকে যাচ্ছিল। আসলে সে তো নিজে সেই পেন্টিংটি আর্ট করেছিল না, বরং এটি সে নকল করে এনেছিল। তো প্রিন্সেসেরও তার পেন্টিংই পছন্দ হয়। সে যখন তাকে উইনার ঘোষণা করতেই যাবে, তখনই সেখানে আমাদের ড্রামার প্রধান মেল ক্যারেক্টার প্যান বলে যে আমি এখানে আজ লি পরিবারের হত্যার মামলার তদন্ত করতে এসেছি। তখন সেখানে থাকা সেই লোকটি অনেক জোরে জোরে চিৎকার করে বলে যে খুনি হচ্ছে এই কুৎসিত মেয়েটি তাকে হত্যা করেছে। এই কথা শুনে প্যান বলে যে আমি শুনেছি কুকুর নাকি ভয় পেলে অনেক ঘেউ ঘেউ করে। তখন লোকটি বলে যে আপনি কাকে কুকুর বলছেন? তখন প্যান বলে যে যে ভয় পায় তাকে বললাম। অর্থাৎ প্যান এখানে সেই লোকটিকেই বুঝতে চেয়েছিল। এরপরে প্যান সানজেনের কাছ থেকে তদন্ত করার অনুমতি নেয়। তখন আমরা দেখতে পাই যে ইয়াং তদন্ত করে প্রমাণ করে দেয় যে তাদের সামনে যে লোকটি আছে এই লোকটি মেন খুনি, আর এই লোকটি লি পরিবারের সকলকে হত্যা করেছে। সে সবাইকে গরুর মাংসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়ে সেটা একটি দাসীর হাতে তাদেরকে খাওয়ানোর জন্য পাঠায়। এরপরে সবাইকে মারার পরে সে সেই দাসীকে গলা রোধ করে মেরে ফেলে। এটা প্রমাণ হয়ে যায় পরে সেই লোকটি ইয়াং এর উপর আক্রমণ করতে আসছিল, কিন্তু তখনই সানজেন তাকে মেরে ফেলে। তো এরপরে তারা সবাই মিলে সেই লাশগুলো দাফন করতে এসেছিল। লাশ দাফনের পরে ইয়াং পাহাড়ের দিকে তাকিয়েছিল। তখন প্যান এসে তাকে বলে যে তুমি কি দেখছো? তখন ইয়াং বলে যে ওইখানে নিচে একটি পিচ ফুলের বাগান আছে, যে বাগানটি অনেক সুন্দর। আমি যদি মারা যাই তাহলে আমি চাইবো যে আমার লাশ যেন সেখানেই দাফন করা হয়। তখন এই কথা শুনে প্যান বলে যে তুমি ছোটকাল থেকে পিসফুল অনেক পছন্দ করতে। এই কথা শুনে ইয়াং বলে যে হ্যাঁ, আমি ছোটকাল থেকে এটা অনেক পছন্দ করতাম।
এই কথা বলেই সে থেমে যায়। আর সে বুঝতে পারে যে সে তো সত্য কথা বলে দিল, অর্থাৎ সে তার কাছে এটা প্রকাশ করে ফেলেছে যে সেই তার ছোটবেলার বন্ধু। তখন প্যান বলে যে তোমাকে আর এটা লুকানো লাগবে না, কারণ আমি অনেক আগে জেনে গিয়েছি যে তুমি কে। তোমার বাবাকে 10 বছর আগে দোষী সাব্যস্ত করে নির্বাসিত করা হয়েছিল, আর পথে তাদের ডাকাতের সাথে দেখা হয়, যেটা তোমার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। এরপরে 5 বছর পর তুমি মিস্টার জিয়াং এর সাথে কাজ শুরু করো, কিন্তু দিন দিন মিস্টার জিয়াং এর পাগলামো বেড়ে চলেছিল, যার জন্য তোমরা এরপরে কফিন হাউসে চলে আসো, কারণ মিস্টার জিয়াংকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। আর তারপর থেকে তুমি মৃতদেহ সরানোর কাজ শুরু করেছো। তুমি কি আমার সাথে থাকতে চাও না? তখন এই কথা শুনে ইয়াং বলে যে তুমি আমাকে কেন খুঁজেছিলে? তখন প্যান বলে যে আমি চাই তুমি আমার সত্যিকারের ইয়াং হও। এই কথা বলে প্যান একটি জেট দেখায় আর তাকে বলে যে প্রয়াত সম্রাট কর্তৃক প্রদত্ত বাগদান, আমাদের বিবাহ অনেক আগে থেকেই সম্পর্ক যুক্ত করা হয়েছিল। আমার দ্বিতীয় শর্ত হলো তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো সিনটি এখানে কাট হয়। আর পরবর্তী দৃশ্যে আমরা সাংগুয়ান জি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সাংগুয়ান পরিবারের যুবতী ছিল। সে তার নিজের রূপচর্চার জন্য অনেক কিছু করছিল। তখন সে একটি পেন্টিং এর সামনে এসে বলে যে প্যান, আমি তোমার জন্য তো সকল কষ্ট সহ্য করতে পারি। তো এরপর আমরা দেখতে পাই সাংগুয়ান ঝি তার ভাই সাংগুয়ান ল্যানের কাছে আসে দেখা করতে। তো আমরা এদের দুজনকে ঝি আর ল্যান বলে ডাকবো। তখন ঝি ল্যানকে বলে যে আমি নাকি শুনেছি যে প্যান নাকি রাজকুমারকে বিয়ে করতে চাচ্ছে। তখন তার ভাই তাকে বোঝায় যে এটা সত্য নয়, সে সবাইকে বাধ্য করে কিন্তু নিজে কিছু করে না। তখনই সেখানে তাদের কাছে একটি খবর আসে, যেটা ল্যান দেখে অনেক অবাক হয়। তখন এটা ঝি জিজ্ঞাসা করলে ল্যান তাকে কিছু দেখায় না, ল্যান তাকে বলতে চায় না, সে অন্য কথা বলে। আর তখন এই কথা শুনে ঝি সেখান থেকে চলে যাওয়ার নাম করে হঠাৎ করে সে তার হাত থেকে খবরটি নিয়ে নেয়। তখন সে কাগজে দেখতে পায় যে সেখানে ইয়াং এর ছবি ছিল আর লেখা ছিল যে 3 দিন পরে প্যান ইউ হিয়াং এর এই মেয়েটিকে বিয়ে করবে। এটি দেখে তো জি অনেক রেগে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়াং স্বপ্ন দেখছিল, আর তার স্বপ্নে আমরা দেখতে পাই তার বাবা মাকে ডাকাতরা হত্যা করছিল। আর একটি ডাকাত তার সামনে চলে আসে, ডাকাতটি তার চেহারায় তলোয়ার দিয়ে আঘাত করে, যেতে সে নদীতে পড়ে যায়। আর তখনই ইয়াং এর ঘুম ভেঙে যায়। তো ডাকাত তাকে আঘাত করার পর থেকে তার চেহারায় এমন দাগ হয়ে গিয়েছিল। তখন ইয়াং তার ছোটবেলার উদ্দেশ্য ভাবতে থাকে। ইয়াং সেই ঘটনার পরে তাদের মেনশনে ফিরে এসেছিল, কিন্তু তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তখন ইয়াং বলে যে আমি ইয়াং জিয়ানের মেয়ে, আমি এখানে প্যানের জন্য এসেছি। সেই প্যানকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে, কিন্তু প্যান সেখানে আসে না। আর সেখানকার গার্ডরা তাকে ধাক্কা মেরে বের করে দেয়। এই কথা মনে করার পরে ইয়াং বলে যে সে নিজে থেকে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, এখন কেন সে আমার সাথে আবারও সম্পর্ক করতে চাচ্ছে। এরপরে ইয়াংকে প্যানের অ্যাসিস্ট্যান্ট ডেকে নিয়ে আসে। তখন ইয়াং প্যানকে এসে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না, সে তো শুধুমাত্র তার ছোটবেলার বন্ধু ছিল, তাদের মধ্যে কিছু ছিল না। এই কথা শোনার পরে প্যান বলে যে তুমি যদি আমার শর্ত না মানো তাহলে কিন্তু তোমার লক্ষ্য পূরণ হবে না, আমি তোমাকে কি প্রমিস করেছিলাম সেটাও কিন্তু হবে না। এই কথা শোনার পরেও ইয়াং বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর আমি মনে করি কোনো মেয়েকে জোর করে বিয়ে করা একটি ভদ্রলোকের কাজ নয়। তখন প্যান বলে যে আমি তো ভদ্রলোক নই, আমি 5 দিন পর তোমাকে বিয়ে করব, আর এর মধ্যে আমি যে করে হোক তোমাকে হ্যাঁ বলতে বাধ্য করব। এই কথা শোনার পরে ইয়াং সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা ইয়াং এর মাস্টারকে দেখতে পাই, সে তার মাস্টারের সাথে খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে হঠাৎ করে তার মাস্টারের মাথা নষ্ট হয়ে যায়, আর সে খুনি খুনি বলে দৌড়াতে থাকে। ইয়াং তার মাস্টারের পাগলামো দেখে বলে যে আমাকে তাকে ঠিক করতে হবে, আর আমি তো ভুলেই গেছিলাম যে প্রতি মাসের 13 তারিখে ঘোস্ট মার্কেটে প্রবেশ করা অনেক সহজ, আর তার মাস্টারকে ঠিক করতে হলে স্পটেড স্পিরিট স্নেক লাগবে, যেটা শুধুমাত্র ঘোস্ট মার্কেটেই আছে। তো সে যখন ঘোস্ট মার্কেটে যেতে চায় তখনই তার সাথে প্যানের দেখা হয়। প্যান তাকে বলে যে সেও তার সাথে যাবে। এরপরে তারা দুজন ঘোস্ট মার্কেটে চলে আসে। প্যান এখানে ছদ্মবেশ ধরে এসেছিল। তো এরপরে তারা ঘোস্ট মার্কেটের ভিতরে বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পায়। তো এরপরে ইয়াং ঘোস্ট মার্কেটে আসার পরে সে তার একটি বন্ধুর সাথে দেখা করে, আর এই মেয়েটির নাম ছিল বাই জিয়াও সিং, আমরা তাকে বাই বলে ডাকবো। সে ঘোস্ট মার্কেটে জিনিস বিক্রি করতো। তো এরপরে তারা একটি বৃদ্ধ লোকের কাছে চলে আসে, আর এই বৃদ্ধ লোকটির কাছে সেই স্নেকটি ছিল। তো এরপরে তারা সেই সাপটি কিনে নেয়। তো তারা যখন সাপটি নেয় তখন সেখানে কিছু সৈন্য আসে, যারা এসে তাদেরকে জিজ্ঞাসা করে। আর তখন প্যান তার দাড়ি মুছ খুলে ফেলে, আর প্যানকে দেখে তারা বলে যে এই বাজারটি কর্মকর্তাদের জন্য নয়। এই কথা বলে সে ইয়াং এর হাত থেকে যখন সাপটি নিতে যাবে তখন প্যান তাদের সাথে লড়াই করে। এটাতে ইয়াং এর কাছ থেকে সেই ব্যাগটি পড়ে যায়, আর ব্যাগ থেকে সাপটি বের হয়ে নদীতে চলে যায়। এটা দেখে প্যান তাড়াতাড়ি নদীতে লাফ মারে, আর সে সেই সাপের পিছু যেতে থাকে। এটা দেখে তো ইয়াং অনেক টেনশন করছিল। অনেকক্ষণ পর আমরা দেখতে পাই পানির উপরে রক্ত ভেসে ওঠে, যেটা দেখে তো ইয়াং আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে প্যান নদী থেকে বের হয়ে আসে, সে সেই সাপটিকে ধরে ফেলেছিল। এটা দেখে তো ইয়াং অনেক খুশি হয়।
এরপরে ইয়াং তাকে ধন্যবাদ জানায়। এরপরে প্যান ইয়াংকে তার সত্যটা বলে। সে বলে যে তুমি যে আমার দরজার সামনে এসেছিলে সেটা তো আমি জানতামই না, কারণ সেই সৈন্যরা আমাকে কিছুই বলেনি, আর এটা সম্ভবত আমার বাবার নির্দেশেই হয়েছিল। আমি যখনই জানতে পেরেছি তুমি হেয়াঙ্গে চলে এসেছো, তখন থেকে আমি এখানে তোমাকে খুঁজছি। আমি মনে করি তোমার সাথে সম্পর্ক ভালো করার জন্য তোমাকে বিয়ে করার উপায়টাই আমার জন্য সর্বোত্তম উপায় হবে, কিন্তু তুমি এখন কি চাও সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি অনেক অহংকারী ছিলাম, এটার জন্য দুঃখিত। তখন এই কথা শুনে ইয়াং বলে যে এটা তো আমাদের অতীত ছিল, আর আমরা এখন আলাদা ব্যক্তি হয়ে গিয়েছি, তাই আমাদের অতীত এখন বর্তমানে আনার দরকার নেই। তখন এই কথা শুনে প্যান বলে যে কিন্তু আমি তো চাই, আমি তোমাকে শুধুমাত্র বিবাহের জন্যই খুঁজতে চেয়েছিলাম না, আমি তোমার যত্ন নিতে এবং তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। আর 10 বছর আগে হোক বা 10 বছর পরে হোক, তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি বিয়ে করতে চাই, আর আমি এখন আমাদের বিবাহের দিন তোমার জন্য অপেক্ষা করব। সেদিন তুমি আসবে কিনা এটা তোমার উপরে নির্ভর করবে। এই কথা বলে প্যান সেখান থেকে চলে আসে। তো এরপর সে ইয়াংকে দেখতে পায় সে তার মাস্টারের জন্য মেডিসিন তৈরি করছিল। তখন সে প্যানের কথাগুলো ভাবছিল। প্যানের কথাগুলো ভাবার পরে সে বিয়ের ড্রেস পরে নেয়, আর তার মনে প্যানকে বিয়ে করার অনুমতি জেগেছিল। সে যখন বসেছিল তখনই কেউ তাকে ডাকে। সে যখন বাইরে আসে তখন সে একটি কফিন দেখতে পায়, আর গাড়ি থেকে একটি মেয়ে বলে যে এই লাশটিকে কবর দিতে হবে। তখন আমরা মেয়েটিকে দেখতে পাই, মেয়েটি আর কেউ নয় বরং সাংগুয়ানজি ছিল। সিনটি এখানেই কাট হয়। এর পরের দিকে আমরা দেখতে পাই সাংগুয়ানজি ইয়াংকে পাহাড়ের একটি জায়গায় নিয়ে এসেছিল। আসলে প্যান যে ইয়াংকে বিয়ে করছে এটা জেনে সাংগুয়ানজির তো অনেক রাগ হয়, কারণ সে প্যানকে অনেক ভালোবাসতো, আর সে প্যানকে বলার পরও প্যান তার সাথে থাকতে রাজি হয় না। তো আসলে সাংগুয়ানজি এখানে এসেছিল ইয়াং এর চেহারা পরিবর্তন করার জন্য, আর তারা ইয়াংকে বেঁধে রেখেছিল। ইয়াংকে বাঁধার পরে ইয়াং বুদ্ধি করে তার হাত খুলে ফেলে, আর সে সাংগুয়ানজির গলায় চাকু ধরে। তখন সিনটি এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে আমরা প্যানকে দেখতে পাই যে কিনা বিয়ের অনুষ্ঠান করছিল আর বিয়ের সাজে দাঁড়িয়েছিল। সে ইয়াং এর জন্য অপেক্ষা করছিল। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে ইয়াং তাকে বিয়ে করতে আসবে, আর আমরা দেখতে পাই যে কিছুক্ষণ পর সত্যি ইয়াং সেখানে চলে আসে। তো এখানে কিন্তু আমরা বুঝলাম না যে ওইখানে ইয়াং এর কি হলো। ইয়াং কি তাহলে সেখান থেকে পালিয়ে আসলো? কিন্তু যেহেতু ইয়াং এখানে চলে এসেছে তার মানে ইয়াং সেখান থেকে পালিয়ে এসেছে। তখন ইয়াং এসে বলে যে আমি বুঝতে পেরেছি, আমি সবকিছুই বুঝতে পেরেছি, যে এই খ্যাতি চেহারা কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে তো প্যান অনেক খুশি হয়। এরপরে তাদের বিয়ে হয়ে যায়। তো তাদের বিয়ে শেষে অন্যদিকে আমরা সাংগুয়ানজি আর তার লোকেদের দেখতে পাই যারা কিনা পাহাড়ের নিচে পড়েছিল। তো এই পার্টে কিন্তু অনেকগুলো রহস্য থেকেই গেল, যে ইয়াং কি সত্যি সাংগুয়ানজির হাত থেকে বাঁচতে পেরেছিল, আর যদি সে বেঁচেও থাকে তাহলে সে কিভাবে বাঁচলো, আর ইয়াং সাংগুয়ানজিকে কিভাবে উপর থেকে নিচে ফেলে দিল। এই সকল কিছু জানতে হলে তোমাদের পরবর্তী পার্ট দেখতে হবে। তো ড্রামাটির একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আমরা সাংগুয়ানজি অর্থাৎ জি-কে দেখতে পাই। তখনই জি এর জ্ঞান ফিরে। জি এর যখন জ্ঞান ফিরে তখন সে তার ড্রেস দেখে অবাক হয়ে যায়, আর তখনই তার মনে পড়ে যে জি তার সাথে একটি রিচুয়াল করেছিল যেটাতে তার চেহারা অদল বদল হয়ে যায়। আসলে আমরা যাকে জি বলছি সে আসলে ইয়াং ছিল। জি ইয়াং এর সাথে এমন একটি রিচুয়াল করেছে যার মাধ্যমে সে নিজের চেহারা ইয়াং এর মতো করে নিয়েছে আর তার চেহারাটা ইয়াংকে দিয়ে দিয়েছে। এটা জি অর্থাৎ ইয়াং বুঝতে পারে। তো এখন থেকে আমরা সাংগুয়ানজি কে ইয়াং বলে ডাকবো, কারণ ইয়াং এর চেহারা এখন সাংগুয়ানজি এর মতো হয়ে গিয়েছিল। তখন ইয়াং বলে যে আমাকে সাংগুয়ানজিকে আটকাতে হবে, কারণ সে আমার রূপ নিয়ে বিয়ে করতে গিয়েছে। তো ইয়াং যখন যাওয়ার চেষ্টা করে তখন সে দেখে যে সে অনেক আহত হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সাংগুয়ানজিকে দেখতে পাই যে কিনা ইয়াং এর রূপে ছিল। তখন সে বলছিল যে প্যান তুমি এখন শুধুমাত্র আমার। অন্যদিকে আমরা প্যান আর সাংগুয়ানজি এর ভাইকে দেখতে পাই, তারা দুজন ড্রিঙ্কস করছিল। তখন সেখানে প্যান সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরে সাংগুয়ানজি এর ভাইয়ের কাছে একটি চিঠি আসে যেখানে সাংগুয়ানজি নিজে লিখেছিল যে সে তার প্রিয় মানুষকে পায়নি, তাই সে যেন তার জন্য আর দুঃখ না পায়, কারণ সে আর বেঁচে থাকতে চায় না। এই চিঠি পড়ার সাথে সাথেই সাংগুয়ানের ভাই সেখান থেকে চলে যায়। আসলে সকল কিছু সাংগুয়ানজি এর পরিকল্পনা ছিল, কারণ সে তো এখন ইয়াং এর রূপ নিয়ে নিয়েছে, আর সে তো তার রূপই ইয়াংকে মেরে দিয়েছে। আসলে সে তো জানতো না যে ইয়াং বেঁচে গিয়েছে, যার জন্য সে এই চিঠিটি লিখেছিল। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা অনেক কষ্ট করেই মহলে চলে আসে। তো ইয়াং যখন ভিতরে প্রবেশ করে তখন সে জানালা দিয়ে সাংগুয়ানজি এর ছায়া দেখতে পায়, যেখানে একটা লোক তার সাথে ছিল। হঠাৎ করে তাদের আর দেখতে পাওয়া যায় না। কিছুক্ষণ পর সেই রুম থেকে প্যান বের হয়ে আসে। এরপরে সাংগুয়ানজি যখন সেই দিক দিয়ে হাঁটছিল হঠাৎ করে তার সামনে ইয়াং অর্থাৎ সাংগুয়ানজি এর লাশ পড়ে। তো এটা দেখে ইয়াং অনেক ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে জঙ্গলে চলে আসে, আর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ করেই পড়ে যায়, কারণ সে অনেক দুর্বল ছিল। সে যখন পড়ে যায় তার কাছে যে জেটটি ছিল সেই জেটটি সে গাছের একটি জায়গায় লুকিয়ে ফেলে। এরপরে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা একটি লোককে দেখতে পাই যার চেহারা কিনা আমাদের এখনো দেখানো হয় না, তবে ড্রামার আবভাব দেখে আমরা বুঝতে পারি যে এই লোকটি হয়তো বা সবচেয়ে বড় ভিলেন হতে চলেছে। তো
তো তার কাছে একজন চিঠি লিখেছিল, যেখানে লেখা ছিল যে ইয়াং পরিবারের একমাত্র মেয়ে মারা গিয়েছে। অর্থাৎ সেখানে ইয়াং এর কথা লেখা ছিল যে ইয়াং মারা গিয়েছে। এই চিঠি পড়ে লোকটি অনেক খুশি হয়, আর সে বলে যে প্যানকে আমাকে ধন্যবাদ জানাতে হবে। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, যে কিনা সাংওয়ানজির রুমে ছিল, অর্থাৎ তাকে তার ভাইয়েরা খুঁজে পেয়েছিল। তখন তারা তাকে তার রুমে নিয়ে আসে। তার যখন জ্ঞান ফিরে, তখন সে সাংওয়ানজির ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখন ল্যান বলে যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, আমি তো তোমার ভাই। এই কথা বলে সে যখন কাছে যেতে চায়, তখন ইয়াং বলে যে কাছে এসো না। আর ইয়াং যখন ল্যাং এর মুখে ঝি নাম শুনতে পায়, তখন সে অবাক হয়ে যায়। সে বলে যে সে কি আমাকে ঝি বলে রাখলো। এই কথা বলে সে তাড়াতাড়ি করে আয়নার কাছে আসে। আয়নাতে দেখার পরে সে দেখে যে তার চেহারা হুবহু ঝি এর মতো হয়ে গিয়েছিল, যার জন্য সে ভাবতে থাকে যে সাংওয়ানজি তাকে বলেছিল যে সে তার চেহারার জায়গায় নিজের চেহারা স্থাপন করবে। এই কথা ভাবার পরে সে সেই কথা মনে পড়ে যে কিভাবে তার চোখের সামনে সে তার নিজের লাশ দেখেছে। তখন ইয়াং বলে যে যদি সাংওয়ানজি আমার সাথে তার মুখের অদল বদল না করতো, তাহলে তার জায়গায় আজ আমি মারা যেতাম। তো এরপরে রাতের বেলা যখন ইয়াং তার রুমে ছিল, তখন সেখানে সাংওয়ানজির কিছু মেড চলে আসে। মেডরা তাকে তার সেবা করছিল, কিন্তু ইয়াং তার মেডকে বলে যে দাও, আমি এই কাজটি করছি। এই কথা শুনে সেই মেডগুলো অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো জানতো যে সাংওয়ানজি এই কথা বলছে মানে সে অনেক রেগে গিয়েছে। কিন্তু আসলে ইয়াং তো এই সকল কথা জানতো না, আর সাংওয়ানজি তো অনেক রাগী মহিলা ছিল। তো এই বিষয়টা ইয়াংও বুঝতে পারে। পরে সে তাদেরকে বলে যে আরে সমস্যা নাই, আমি তোমাদের কিছু বলবো না। তো এখানে ইয়াং ঠিক করে যে সে তার লাশের ইনভেস্টিগেট করবে, অর্থাৎ সাংওয়ানজি এর ইনভেস্টিগেট করবে। আর সে এখানে প্যানকেই সন্দেহ করছিল, কারণ সেই দিন রাতে সে প্যানকে সেখান থেকে বের হতে দেখেছিল। তো এরপরে ইয়াং তার মাস্টারের কথা মনে পড়ে যে তার মাস্টারকেও তো রক্ষা করতে হবে। তো পরের দিনে ইয়াং যখন বাইরে আসে, তখন তার সাথে ল্যানের দেখা হয়ে যায়। ল্যান ইয়াংকে বলে যে এখন তো তোমাকে ভালো দেখাচ্ছে, তবে আমি তোমাকে নিয়ে রাজধানীতে নিয়ে যেতে চাই, কারণ সেখানে অনেক বড় ধরনের ডক্টর রয়েছে যে কিনা তোমার চিকিৎসা করবে। প্রথমে তো ইয়াং এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ সে তার মাস্টারকে খুঁজতে চায়, কিন্তু পরবর্তীতে ল্যানের জন্য সে যেতে বাধ্য হয়ে যায়। তো এরপরে তারা গাড়ি করে রওনা দিয়ে দেয় রাজধানীর উদ্দেশ্যে। মাঝপথে ইয়াং হঠাৎ করে তাদের গাড়ি থামাতে বলে, আর সে তার ভাইকে বলে যে তার পেটে ব্যথা করছে আর সে একটু আশ্রমে যাবে। এই কথা বলে সে যখন হোটেলে আসে, তখন সে তার দাসীদের বলে যে তার একটি জিনিস হারিয়ে গিয়েছে। তখন সে তাদেরকে খুঁজতে লাগিয়ে দেয়, আর এই সুযোগ নিয়ে সে সেখান থেকে পালিয়ে আসে। সে সেখান থেকে পালিয়ে তাদের সেই কফিন হাউস, অর্থাৎ তারা যেখানে থাকতো সেখানে চলে আসে। সে সেখানে এসে তার মাস্টারকে খোঁজাখুঁজি করে, কিন্তু সে তার মাস্টারকে পায় না। আর সে খেয়াল করে যে তাদের বাড়িঘর একদম উলটপালট হয়ে আছে, অর্থাৎ কেউ এসে তাদের বাড়িঘর নষ্ট করে ফেলেছে। তো ইয়াং যখন তার মাস্টারকে পায় না, তখন সেখান থেকে সে আবারও সেই বাজারে চলে আসে। তখন সে সেই বাজারে প্যানকে দেখতে পায়। তখন সকল লোকেরা বলা বলি করছিল যে আরে মিস্টার প্যান এখন এখানে এসেছে, আর প্যান তো এখন ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছে, কিন্তু সে তার চুলকে সাদা রং করলো কেন? আর লোকেরা আরো বলা বলি করছিল যে প্যানের সাথে নাকি রাজকুমারীর অনেক ভালো সম্পর্ক, যার জন্য তাকে হিয়াং এর ম্যাজিস্ট্রেট বানিয়ে দেওয়া হয়েছে। আর লোকেরা এটাও বলছিল যে প্যান নাকি রাজকুমারীকেও অনেক পছন্দ করে। তবে প্রয়াত সম্রাট তাদের বিবাহ অনেক আগেই নির্ধারণ করার কারণে সে রাজকুমারকে বিয়ে করতে পারেনি। তবে আমাদের মনে হচ্ছে সে অল্প কিছুদিনের মধ্যে রাজকুমারকে বিয়ে করে রাজপুত্র হয়ে যাবে। এই সকল ঘটনা আর সকল কথাই কিন্তু ইয়াং সেখানে দাঁড়িয়ে থেকে শুনছিল এবং দেখছিল। তবে এখানে কিন্তু আমরা প্যানের চেহারা দেখে বুঝতে পারি সে কিন্তু খুশি ছিল না। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে অনেক কষ্টে ছিল। তবে ইয়াংকে কি মেরেছে, অর্থাৎ সাংওয়ানজিকে কি মেরেছে, এটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না। আমরা প্যানকে সন্দেহ করতে পারি, কিন্তু তাকেই যে একেবারে দোষ দিব তা কিন্তু নয়। কারণ প্যান যদি তাকে মেরে খুশি হতো, তাহলে এখানে আমরা তাকে কেন এত দুঃখের সাথে দেখতে পাচ্ছি? কিন্তু এই কথাগুলো শোনার পরে ইয়াং এর মন একদমই ভেঙে যায়, আর সে ভাবতে থাকে সে কাকে পছন্দ করলো। তখন ইয়াং একটি জায়গায় এসে বসে পড়ে, আর মন খারাপ করে প্যানে সেই কথাগুলো মনে করতে থাকে, যে কথাগুলো প্যান ঘোস্ট মার্কেটে বলেছিল। সে বলেছিল যে 10 বছর পরে হোক বা 10 বছর আগে হোক, তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি বিয়ে করতে চাই। এই কথাগুলো মনে করে সে অনেক কান্না করছিল। তখন সেখানে ল্যান আর তার দাসীরা চলে আসে। তো যখন ইয়াংকে কাঁদতে দেখে ল্যান এসে তাকে বলে যে তোমার মন খারাপ কেন? তখন ইয়াং বলে যে প্যান যে নতুন ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছে এটা তুমি আমাকে জানাওনি কেন? তখন ল্যান বলে যে আমি জানি যে তুমি তাকে গভীরভাবে ভালোবাসো, কিন্তু কিছু সম্পর্ক জোর করে পাওয়া যায় না। তখন ইয়াং রেগে গিয়ে বলে যে কিন্তু সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে ল্যান বলে যে তুমি রাজধানীতে চলো এবং আমি তোমার খেয়াল রাখবো। কিন্তু ইয়াং বলে যে আমি যেতে চাই না, আমি এখানেই থাকবো। ইয়াং যখন অনেক জোর করে, তখন ল্যান বলে যে ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম তুমি এখানেই থাকো, তুমি এখানে যা খুশি তাই করতে পারো, তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি বাড়ি থেকে পালিয়ে যাবে না, আর কোনো বোকামুর কাজ করবে না। তখন ইয়াং বলে যে ঠিক আছে। এর পরের দিন আমরা ইয়াংকে দেখতে পাই, সে বলছিল যে সাংওয়ানজি, আমি তোমার পরিচয় ব্যবহার করছি, আমি জানি যে এটা তোমার বড় ভাইয়ের জন্য অন্যায় হচ্ছে, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি শুধুমাত্র এখন প্যানের কাছে যেতে পারি, আর তোমার পরিচয়ের সাহায্যেই তার আসল রং আমি বের করতে পারি।
আর আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমার খুনিকে শাস্তি দিবই। তো এখানে কিন্তু ইয়াও সম্পূর্ণভাবে সাংওয়ান জি এর খুনি হিসাবে প্যানকেই দোষী ভাবছিল, কারণ সকল প্রমাণ তার দিকে যাচ্ছিল। তো এরপরে ইয়াং মার্কেটে আসে, আর তখন সে তার জিগরি দোস্ত অর্থাৎ বায়ের সাথে দেখা করে। তখন বাই তো প্রথমে তাকে দেখে চিনতে পারে না, তখন ইয়াং তার কাছ থেকে একটি জিনিস নিয়ে ফেলে দেয়। আর এটাতে বাই যখন রেগে যায় তখন ইয়াং তাকে বলে যে আরে আমি ইয়াং। এই কথা শুনে বাই অনেক অবাক হয়, আর সে তাকে বলে যে তোমার চেহারা এমন হয়ে গেল কেন। তখন ইয়াং বাইকে বলে যে আমাদের মাস্টার নিখোঁজ, তাকে খোঁজ করো, আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো মনে রেখো। এই কথা বলতেই সেখানে তার দাসী চলে আসে। তখন ইয়াং সেখান থেকে চলে যাওয়ার আগে সে তার যে জিনিসটি ভেঙেছিল তার দ্বিগুণ টাকা তাকে দিয়ে চলে যায়। এটি দেখে তো বাই অনেক খুশি হয়ে যায়। তো এরপরে রাতের বেলায় ইয়াং চলে আসে প্যানের সাথে দেখা করতে। এরপরে সে প্যানের সাথে কথা বলে। সে প্যানকে বলে যে সে এখন আর আগের মতো নেই, সে নিজেকে পরিবর্তন করেছে। সে তার সাথে কাউন্টি অফিসে যোগ দিতে চায় আর তাকে সাহায্য করতে চায়। আর বিশেষ করে সে ইয়াং অর্থাৎ ঝিয়ের মৃত্যুর ইনভেস্টিগেট করতে চায়। প্রথমে তো প্যান তাকে সুযোগ দিতে চায় না, কিন্তু ল্যানের অনেক অনুরোধের কারণে প্যান তাকে সুযোগ দেয়। তো ইয়াং যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে প্যান একটি টোকেন দেখতে পায়, যেটি দেখে সে অনেক অবাক হয়। আর সে যখন গাড়ি করে যাচ্ছিল তখন সেই টোকেনটি দেখছিল, আর তখন সে তার কাছ থেকে হুবাহু একই টোকেন বের করে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এই টোকেনটি সে ইয়াং এর লাশের পাশে পেয়েছিল। এইটা দেখে সে মনে করে যে ইয়াংকে মারার পেছনে হয়তো বা সাংওয়ান জি এর হাত রয়েছে। তবে এখানে আমরা বুঝতে পারলাম যে সাংওয়ান জি অর্থাৎ ইয়াং সন্দেহ করছে প্যানকে, আবার প্যান এখানে সন্দেহ করছে ইয়াংকে। তো এখন কিন্তু দুজন দুজনের বিরুদ্ধে লড়বে। তো তোমাদের কি মনে হচ্ছে যে তাদের লড়াই কোন পর্যায়ে যাবে? এর পরের দিকে আমরা দেখতে পাই ইয়াং প্যানের সাথে কাউন্টি ম্যাজিস্ট্রেট অফিসে চলে আসে। অফিসে আসার পরে সে সেই লোককে দেখতে পায় যে লোকটি সেদিন তাকে মেরেছিল, অর্থাৎ এই ইয়াং এর ম্যাজিস্ট্রেটই অন্য একজন ছিল, যে ম্যাজিস্ট্রেট ইয়াংকে মিথ্যা মামলা দিয়ে সকল দোষ তার উপরে চাপিয়েছিল। আর সেই দিন এই লোকটি তাকে আঘাত করেছিল। আর আমি তো তোমাদের এই লোকের চেহারা মনে রাখতে বলেছিলাম যে এই লোকের চেহারাটি মনে রেখো, কারণ পরবর্তীতে কাজে লাগবে। তো এই কারণেই মনে রাখতে বলেছিলাম। তো সেই লোকটিকে দেখে ইয়াং তো অনেক রেগে যায়, আর সে মনে মনে বলতে থাকে যে প্রত্যেক খারাপ মানুষেরই একটি খারাপ দিন আসে, আর আজকে তোমার খারাপ দিন। তো এরপরে প্যান তার সিংহাসনে বসে। তখন সেই লোকটি প্যানকে সকল কাজ বুঝিয়ে দেয়। লোকটি তাকে বলে যে কিভাবে বেশি ইনকাম করা যায়। এই কথা বলে সে অনেক কথাই তাকে শোনায়। তখন প্যান তাকে বলে যে তুমি প্রথম দিনে এসে আমাকে কিভাবে দুর্নীতিবাজ হওয়া যায় সেটা শেখাচ্ছ, তাহলে আমি শাসন করব কিভাবে। এই কথা বলে প্যান তাকে 20টি স্ট্রোক মারতে বলে। তো তখন প্যান ইয়াংকে বলে যে তাকে মারার জন্য। এই কথা শুনে মনে মনে ইয়াং তো অনেক খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি করে সেই স্ট্রোক নেয় আর তাকে মারতেই যাবে, তখনই সে থেমে যায়, কারণ সবাই তার দিকে তাকিয়েছিল। আর সে মনে মনে ভাবে যে আমি যদি এভাবে মারি তাহলে তারা তো সন্দেহ করবে, কারণ তারা মনে করবে যে তার সাথে হয়তো আমার কোনো শত্রুতা আছে। আর তখন সে একটু দুর্বল হওয়ার অভিনয় করতে থাকে, কারণ সাংওয়ান জি তো অত শক্তিশালী ছিল না। আর এরপরে সে অনেক আস্তে আস্তে তাকে মারতে থাকে। তখন প্যান বলে যে তুমি বলেছিলে যে তুমি মন্দকে শাস্তি দিতে এবং ভালোকে ধরে রাখতে চাও, তাহলে তুমি কেন এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে ক্ষমা করছো? তাহলে তুমি তোমার বাড়িতে চলে যাও আর আরাম করো। তখন এই কথা শুনে ইয়াং বলে যে সে তাহলে আমার রাগ প্রকাশ করার সুযোগ দিচ্ছে। তো এখানে ইয়াং তো তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেল। এই কথা বলার পরে ইয়াং তো একদম ফায়ার হয়ে যায়, সে প্রচন্ড মারতে থাকে তাকে। তখন তার মার দেখে অন্যান্য কর্মকর্তারা তো ভয় পেয়ে যায়। তো তখন তাকে মারার পরে সকল সৈন্যরা সেই সৈন্যের বিরুদ্ধে কথা বলতে থাকে, যেটা থেকে সেই সৈন্যটা অনেক অবাক হয়। তো এর পরের দিকে আমরা দেখতে পাই ইয়াং আর প্যান তাদের অফিসেই ছিল। আর তখন সেখানে ইয়াং তো বসে বসে শুধুমাত্র প্যানের দিকেই তাকিয়েছিল, কারণ সে তাকে অনেক সন্দেহের নজরে দেখছিল। এটা দেখে প্যান আবার তার দিকে তাকায়। এর পরবর্তী দৃশ্যে আমরা গুইয়ং কে দেখতে পাই, যে কিনা রিলিফ হলের প্রধান ছিল। সেখানে আমরা কাইসিং কেও দেখতে পাই, যে কিনা লাইফ এন্ড ডেথ হাউসের প্রধান ছিল। সেখানে আমরা আরো একজন মহিলাকে দেখতে পাই যার নাম কিং ডি, আর সে 100 ফ্লাওয়ার কোর্টের প্রধান ছিল। তারা তিনজন সেখানে আলোচনা করছিল। তো এখন শুধুমাত্র তাদের সম্পর্কে তোমাদের জানিয়ে রাখলাম। তো তাদের কাজ সম্পর্কে তোমাদের পরবর্তীতে জানাবো, আর এরা কে কেমন সেটাও পরে জানাবো। চলো অন্যদিকে যাওয়া যাক। অন্যদিকে আমরা ইয়াং কে দেখতে পাই, সে তার বন্ধু বায়ের সাথে দেখা করতে আসে। তখন সে তার কাছ থেকে একটি ওষুধ নেয়, যেটা পান করলে সবাই 100 ধাপের মধ্যেই ভেঙে পড়বে। তো ইয়াং বায়ের কাছ থেকে তার মাস্টারের খবরও পায়। তো এই পরের দিকে আমরা দেখতে পাই ইয়াং বিয়ারের মধ্যে সেই ওষুধটি মিশিয়ে আনে, আর সে সেই ওষুধের প্রতিষেধকও খেয়ে নেয়, যেটাতে তার যেন কিছু না হয়। তখন সে সকলকে খাওয়ার জন্য ডাকে। তখন সবাই একসাথে সেই বিয়ারটি পান করে। তো এরপরে সেই বিয়ার পান করার সাথে সাথে সবাই মাতাল হয়ে যায়। আর তখন সেখান থেকে ইয়াং প্যানকে নিয়ে তার রুমে চলে আসে। সে যখন প্যানকে তার বেডে শুয়ে দেয় তখনই ভুলবশত তার দাঁত গিয়ে তার গলায় লাগে, যেটাতে তার গলায় একটু কেটে যায়। তো তখন সে তার মাতালের সুযোগ উঠিয়ে তার কাছ থেকে একটি চাবি নেয়, আর সেই চাবি নিয়ে একটি বক্স খুলে সেই বক্স থেকে সে কিছু তথ্য পায়। সে একটি কাগজ পায় যেখানে ইয়াং এর মৃত্যু সম্পর্কে সকল কথা লেখা ছিল। তো ইয়াং সেটা পড়ে আবারও তার চাবি তার কাছে রেখে দেয়।
তো ইয়াং যখন তাকে রেখে সেখান থেকে চলে যায় তখনই প্যান জেগে যায়। আসলে প্যান এতক্ষণ অভিনয় করছিল, সে মাতাল টাতাল কিছুই হয়নি। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াং যখন প্যানের সাথে গাড়িতে করে যাচ্ছিল তখন প্যান তাকে জিজ্ঞাসা করে যে আমার গলায় এটা কিসের চিহ্ন, তার মানে তুমি গতকাল রাতে আমার রুমে এসেছিলে? তখন ইয়াং সরাসরি মানা করে দেয়। আর তখন ইয়াং বলে যে আরে এটা তো মশা ছিল, আর তুমি তো জানো যে তোমার ঘরে কত মশা। তো এরপরে প্যান ইয়াংকে নিয়ে একজনের বাড়িতে চলে আসে। আসলে এই লোকটির কাছে এমন একটি টোকেন ছিল যে টোকেনটি ধনী লোকেদের কাছে থাকতো। তো প্যান তাকে সন্দেহ করছিল যে এই লোকটা হয়তো বা সেই রাতে সেই বাড়িতে এসেছিল, অর্থাৎ ইয়াংকে মারার দিনে। তখন লোকটি তাকে বলে যে আমি ভেবেছিলাম বিয়ের দিনে সবাই অসতর্ক থাকবে, তাই আমি শুধুমাত্র এটি চুরি করতে গিয়েছিলাম। আমি নিশ্চিত করে বলছি আমি কাউকে আঘাত বা হত্যা করিনি। আর লোকটি সেখান থেকে শ্যাংওয়ানজির গাড়িও চুরি করে এনেছিল। তখন প্যান সেই গাড়ির চাকার মাটির গন্ধ শুকে বুঝতে পারে যে এই গাড়ি হয়তো বা পাহাড়ের কোনো অঞ্চলে গিয়েছিল। আমরা দেখতে পাই যে প্যান ইয়াংকে সেই জায়গায় নিয়ে এসেছিল যেখানে শাংওয়ানজি ইয়াংকে নিয়ে এসেছিল। তখন ইয়াং প্যানকে বলে যে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন প্যান বলে যে তুমি কি এখনো অভিনয় করতে চাও? তোমার কি এই জায়গাটা চেনা চেনা বলে মনে হচ্ছে না? সানরাইজ গার্ডেনে যাওয়ার আগে তুমি সেই গাড়িটি সেখানে কেন রেখেছিলে? তখন ইয়াং বলে যে আমি অসুস্থ ছিলাম, আমার কিছুই মনে পড়ছে না। তখন প্যান বলে যে তুমি আমাকে সত্য কথা বলো। তখন ইয়াং বলে যে আমি সত্য বলছি, আমার কিছুই মনে নেই। তখন প্যান বলে যে আচ্ছা মেনে নিলাম যে তুমি মনে করতে পারছো না, তাহলে আমি তোমার স্মৃতি এনে দিচ্ছি, দাঁড়াও। তুমি কি এটা স্বীকার করছো না যে তুমি ইয়াংকে তার কফিন হাউস থেকে এখানে এনেছো তাকে মারার জন্য? আর প্যানের এই প্রশ্নগুলো শুনে তো ইয়াং অনেক ভয় পেয়ে যায়। সে তখন বলে যে হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি তাকে অপহরণ করেছিলাম, কিন্তু সে তো আমার কাছ থেকে পালিয়ে তোমাকে বিয়েও করেছে। তখন প্যান বলে যে তাহলে তুমি তারপরে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে তাকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছো তাই না? তখন ইয়াং বলে যে না আমি তো এটা করিনি। তখন প্যান তাকে সেই টোকেনটি দেখায় যে টোকেনটি সে তার কাছ থেকে পেয়েছিল। আর তখন প্যান বলে যে আমি এই টোকেনটি ইয়াং এর কাছেও পেয়েছি, তাহলে এটাতেই প্রমাণ করে যে তুমি তাকে হত্যা করেছো। তখন প্যান আরো বলে যে তুমি ওই দিন আমার বেয়ারে ওষুধ মিশে দিয়েছিলে যাতে করে তুমি সেই মামলার ফাইলটি চেক করতে পারো, যাতে তোমাকে কেউ যেন সন্দেহ না করে, কারণ তুমি সন্দেহ করছিলে যে তুমি হয়তো বা সেই জায়গায় কোনো প্রুফ ছেড়ে গিয়েছো, কি তাই না? তখন ইয়াং বলে যে আরে না, আমি শুধুমাত্র তার কেসটি চেক করতে গিয়েছিলাম যে সব ঠিক আছে কিনা। এই কথা শুনে প্যান অনেক রেগে যায়। সে বলে যে শাংওয়ানজি তুমি সত্যি করে বলো, না হলে কিন্তু। প্যান বলে যে রক্তের বিনিময়ে রক্ত চাই। এই কথা শুনে ইয়াং কিছুক্ষণ নীরব হয়ে থাকে। তারপরে সে বলে যে ঠিক আছে। এই কথা বলে সে লাফ দিতে যায়। তখন এটি দেখে প্যান তাড়াতাড়ি করে তাকে আটকায় আর তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তখন ইয়াং রেগে বলে যে তুমি তো আমাকে বললে যে তুমি আমার প্রাণ চাও। তো এরপরে ইয়াং প্যানকে বিশ্বাস করানোর জন্য একটি মিথ্যা গল্প তৈরি করে। তখন এই কথাগুলো শোনার পরে প্যান ইয়াংকে জিজ্ঞাসা করে যে ইয়াং তোমাকে কি বলেছে? তখন ইয়াং তার নিজের মতো করে বলতে থাকে, কারণ সে তো আর শাংওয়ানজি নয়, সে তো ইয়াংই ছিল। তখন ইয়াং বলে যে সে বলেছিল যে ইয়াং পরিবার যখন সমস্যায় পড়েছিল তখন সে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরে সে হিয়াং এর রাস্তায় বসবাস করতে শুরু করলো, আর তার মুখে দাগ থাকার কারণে তাকে অপমান আর ঠাট্টা করা হয়। আর সে বিশ্বাস করতে শুরু করেছিল যে মৃত লোকেরা জীবিত লোকের চেয়ে বেশি নির্ভরযোগ্য। আর সে ভাবতো যে তুমি তো পরিবর্তন হয়ে গিয়েছো, কিন্তু সে আশা করেনি যে তুমি 10 বছর পর তার জন্য হিয়াঙ্গে আসবে। দেখা যাচ্ছে যে এটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি ছিল। সে তোমাকে বিশ্বাস করেছিল এবং সত্যি তোমাকে বিয়ে করতে চেয়েছিল। তো এই কথাগুলো শুনে প্যানের চোখ দিয়ে তো পানি বের হয়ে আসে। আসলে প্যান অনেক কষ্ট পাচ্ছিল। তখন প্যান তাকে বলে যে তোমাকে আমার লোক এসে নিয়ে যাবে। এই কথা বলে প্যান সেখান থেকে চলে যায়। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়াং চলে আসে তার মাস্টারের সাথে দেখা করতে, কারণ সে জেনে গিয়েছিল যে তার মাস্টার কোথায়, আর এটি সম্ভব হয়েছে বায়ের মাধ্যমে। এরপরে তারা দুজন একসাথে কথা বলে। তার মাস্টার ইয়াংকে জিজ্ঞাসা করে যে তোমার চেহারা এরকম পরিবর্তন হয়ে গেল কেন? তখন ইয়াং বলে যে এটার পেছনে অনেক বড় কাহিনী রয়েছে, আমি আপনাকে পরবর্তীতে জানাবো। তো এরপরে মাস্টার ইয়াংকে তার সেই যন্ত্রপাতির যে ব্যক্তি ছিল সে, এরপর আমরা ইয়াংকে দেখতে পাই সে সেই জঙ্গলে চলে এসেছিল যেখানে সে সেই জেটটি লুকিয়ে রেখেছিল। এরপরে সে সেই জেটটি বের করে আর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিজের পরিচয়টি আবার পুনরুদ্ধার করতে হবে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে প্যান আর ইয়াং যখন তাদের অফিসে বসেছিল তখন সেখানে প্যানের সৈন্য আসে আর তাকে বলে যে স্যার একটি রিপোর্ট। আর সে অনেক ভয়ে এই কথাটি বলছিল। তখন এটি দেখে ইয়াং বলে যে আরে এটা তো রিপোর্ট করারই অফিস, তো মানুষ তো এখানে রিপোর্ট করতে আসবে নাকি চা খেতে আসবে বলো? তখন সেই সৈন্যটি বলে যে কিন্তু এই রিপোর্টটি তো সিলভার রেইন টেরেস থেকে। তো এরপরে সেখানে রেইন টেরেসের প্রধান সানজেন চলে আসে। সে এসে প্যানকে বলে যে আমি আমার ইয়ং মাস্টারের পক্ষ থেকে একটি মামলা রিপোর্ট করতে চাই। তখন প্যান বলে যে আপনি কি রিপোর্ট করছেন এবং এটা কিসের জন্য? তখন সানজেন বলে যে প্যান ইউ তার নিজের স্ত্রীকে হত্যা করেছে। এ কথা শোনার পরে তো সেখানে থাকা সকল লোকজনই অবাক হয়ে যায়।
আসলে সিলভার রেন টেরেসের যে ইয়ং মাস্টার ছিল সেই সানজেনকে পাঠিয়েছিল প্যানের বিরুদ্ধে মামলা করার জন্য। আর এই ইয়ং মাস্টার কে সেটা তো তোমরা পরবর্তী এপিসোডে জানতে পারবে। তখন সানজেন বলে যে মিস্টার প্যান একজন সাধারণ নাগরিক ইয়াংকে তাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, আর এটা 1 মাস আগে হয়েছিল। কিন্তু বিয়ের রাতে ইয়াং তার ভবন থেকে পড়ে যায়। এই মামলা আত্মহত্যা হিসাবে দ্রুত বন্ধ করা হয়। আর ইয়াং এর জীবন তো অনেক সাধারণ ছিল, আর সকল লোকেরা তাকে অপমান করত। সে যদি আত্মহত্যাই করতো তাহলে তো অনেক আগেই সে অনেকবারই আত্মহত্যা করত। তাহলে কেন সে তার বিয়ের দিনে সেই বিল্ডিং থেকে লাফ দিতে পছন্দ করলো? আর মিস ইয়াং এর অস্পষ্ট মৃত্যুর জন্য আমার ইয়ং মাস্টার অনেক দুঃখিত, তাই আজ আমরা তার বিচার চাই। তখন সেখানে ইয়াং মনে মনে ভাবে যে যেহেতু সিলভার রেন টেরেসের লোকেরাই প্যানকে শাস্তি দিতে চায়, তাহলে আমি কেন এই সুযোগের সদ্ব্যবহার করব না। তখন ইয়াং সানজেনকে বলে যে মিস ইয়াং এর মৃত্যু সন্দেহজনক, কিন্তু আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা খুনি মিস্টার প্যান? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন সানজেন বলে যে মিস্টার প্যান আগের যে ম্যাজিস্ট্রেট ছিল তাকে তার কাজ করতে দেননি। প্যান তার শক্তির অপব্যবহার করে সেই ম্যাজিস্ট্রেটকে তার কাজ করতে দেয়নি। আর কিছুদিন পরে সে নিজেই হিয়াং এ ম্যাজিস্ট্রেট হিসেবে ফিরে আসে। তখন সানজেন প্যানকে বলে যে প্যান, তুমি কি মনে করো যে তুমি হিয়াং এর মানুষদের চুপ করাতে পারবে? আর একজন খুনি কিভাবে হিয়াং এর ম্যাজিস্ট্রেট হতে পারে? এই কথা বলার সাথে সাথে সানজেনের যত সৈন্য ছিল তারা বলতে থাকে যে প্যানিউ তার স্ত্রীকে হত্যা করেছে, প্যানিউ তার স্ত্রীকে হত্যা করেছে, এটি খুবই জঘন্যতম। যদিও এই মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু যদি এই বিষয়ে কেউ প্রশ্ন করে তাহলে আমি অবশ্যই মামলাটি পুনরায় পরীক্ষা করব এবং আমি আপনাকে সন্তোষজনক উত্তর দেব। এই কথা শুনে সানজেন বলে যে আমার মাস্টার কিন্তু ধৈর্যশীল না, তাই তোমাকে 7 দিনের মধ্যে অবশ্যই হিয়াং এর লোকেদের উত্তর দিতে হবে এবং এটি প্রমাণ করে দিতে হবে যে তুমি খুনি নও। এই কথা শুনে প্যান বলে যে হিয়াং সিলভার রেন টেরেসের সুরক্ষায় রয়েছে। যেহেতু আপনি সিলভার রেন টেরেসের পক্ষে কথা বলছেন, তাহলে আমি কেন আপনার কথা মানবো না? তো এই কথা শোনার পরে সানজেন সেখান থেকে চলে যায়। তো সবার অবস্থা ঠিক থাকলেও আমরা সেই সৈন্যটিকে দেখতে পাই যে কিনা অন্য সৈন্যদের প্রধান ছিল, তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেই সৈন্যটি বলে যে আজ যা ঘটেছে তাতে আমি বলতে পারি যে সিলভার রেন টেরেস অবশ্যই আমাদের উপরে অত্যাচার চালাবে, আর প্যান তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেই না, বরং তার সাথে আমাদেরকেও ফাঁসাবে। অন্যদিকে আমরা সিলভার রেন টেরেসের ইয়ং মাস্টারকে দেখতে পাই যে কিনা হাতে একটি মূর্তি নিয়ে বলছিল যে আমি দেখতে চাই সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা প্যানের সাথে কাজ করছিল। তখন ইয়াং মনে মনে ভাবছিল যে প্যান তো 7 দিনের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমার তো মনে হয় না যে সে এটা করতে পারবে। আর তখন ইয়াং প্যানকে বলে যে তুমি মানুষদের গুজব বন্ধ করার জন্য ইয়াং এর শরীর সবার সামনে পরীক্ষা কেন করছো না? তখন প্যান বলে যে আমি কখনোই গুজবে কান দিইনি, তুমি কেন এতে এত আগ্রহী? তখন ইয়াং মনে মনে বলে যে আমি তোমাকে কারাগারে পাঠানোর আগে শান্তি পাবো না। তখন প্যান বলে যে আচ্ছা, তুমি কেন তার প্রতি এত আগ্রহী দেখাচ্ছ? তুমি তো তাকে পছন্দই করো না। তখন ইয়াং বলে যে আসলে আমরা তো ছোটবেলা থেকে একে অন্যকে চিনি, আর যেহেতু তুমি আমাকে সন্দেহ করো, তাহলে তোমার সন্দেহটি দূর করার জন্যই আমি তার তদন্তে সাহায্য করতে চাই এবং আমি নিজেকেও নির্দোষ প্রমাণ করতে চাই। তখন প্যান বলে যে এখানে তো সন্দেহের কিছু নেই, সে দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন ইয়াং বলে যে তাহলে 7 দিন পর তুমি কি জবাব দিবে? তখন প্যান বলে যে আমার একটি পরিকল্পনা আছে, তুমি কি জানতে চাও? তখন ইয়াং বলে যে এরপর থেকে ইয়াং প্যানকে ফলো করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা শতপুলের কোর্ট দেখতে পাই, যেখানে প্যান এসেছিল একটি মহিলার সাথে দেখা করতে। তখন সেখানে প্যানকে ফলো করতে করতে ইয়াংও চলে আসে। তখন ইয়াং সেখানে খেয়াল করে যে কিছু মহিলারা বলছিল যে প্রাইভেট রুমে একটি গুরুত্বপূর্ণ অতিথি এসেছে, আমাদের সেখানে তার জন্য আয়োজন করতে হবে। এই কথা শোনার পরে ইয়াংও তাদের মধ্যে একটি ড্রেস একটি লোককে দেখতে পায়। সে আর কেউ নয় বরং প্যান নিজেই ছিল। আর ইয়াং সেখানে তাদের সাথে বসে থাকে, তবে সে সেই যন্ত্রটি বাজাচ্ছিল না, শুধুমাত্র বাজানোর অভিনয় করছিল। তখন সেখানে একটি মহিলা আসে, যে মহিলার সাথে তোমাদের আমি আগেও পরিচয় করিয়ে দিয়েছি। তো এই মহিলার নাম ছিল চিং। তখন চিং প্যানকে বলে যে সিলভার রেন টেরেসের ইয়ং মাস্টার তোমাকে টার্গেট করছে। তখন প্যান বলে যে তাহলে কি সেই ইয়ং মাস্টারের সাথে লড়াই করা কি এতই কঠিন? তখন চিং বলে যে ঝুও লাংজিয়াং ঝুও সুনজুর একমাত্র ছেলে, আর সে রাজধানীতে পড়াশোনা করেছে। 3 বছর আগে হিয়াং গোল্ড ওয়াটার সেক্টে একটি নতুন শক্তি এসেছে এবং তারা ব্যবসার জন্য সিলভার রেন টেরেসের সাথে প্রতিযোগিতা করেছিলেন, আর সেই যুদ্ধে মিস্টার ঝুও তার নিজের প্রাণ হারায়। তো সেই রাতে কি হয়েছিল এটা কেউ জানে না, আর তাদেরকে পুরোপুরি শেষ করে দিয়েছিল সিলভার রেন টেরেসের লোকেরা। তখন প্যান বলে যে তুমি নারী হওয়া সত্ত্বেও 100 ফ্লাওয়ার্স কোর্ট 4 গ্রেটের মধ্যে জায়গা করে নিয়েছে, তাই তুমি আমার কাছে অসাধারণ শক্তিশালী।
তখন চিং বলে যে তুমি যাই করো না কেন 100 ফ্লাওয়ার্স কোর্ট তোমার সাথে আছে আর আমি তোমার মিত্র হতে চাই। তো এখানে চিং প্যানের মিত্র হতে চাচ্ছে কেন এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। আর অবশ্যই এর পেছনে কোনো কারণ রয়েছে, সে তো এমনি এমনি তার মিত্র হতে চাইবে না। এরপরে চিং প্যানকে বলে যে আমি তোমার জন্য একটি আয়োজন করেছি। এই কথা বলে সে সেই মহিলাদের বলে যে তোমরা সেই বাজনাটি বাজাও। চোখ দেখে বুঝতে পারে যে এটা তো সাংওয়ানজি অর্থাৎ ইয়াং, আর সে তার হাতে সেই কালিও দেখতে পায়, কারণ তার সাথে কথা বলার সময় তো তার হাতে কালি ভরেছিল। এটা দেখে প্যান বুঝতে পারে যে এটা সাংওয়ানজি অর্থাৎ ইয়াং। তখন চিং ইয়াংকে বলে যে তুমি প্যানের মেজাজ নষ্ট করে দিয়েছো, তাই তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন ইয়াংকে বাঁচাতে প্যান বলে যে তুমি উদ্দেশ্যমূলক ভাবে ভুল নোট বাজিয়েছো, তার মানে তুমি আমার প্রতি আগ্রহী, তাই আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তখন চিংও তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তো তখন প্যান যখন ইয়াংকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখন ইয়াং তার মাস্ক খুলে ফেলে। তখন ইয়াংকে দেখে প্যান বলে যে তুমি কেন সেখানে গিয়েছিলে। তখন ইয়াং তো প্যানের অনেক প্রশংসা করতে থাকে। এইটি দেখে প্যান অনেক রেগে যায়। সে বলে যে তুমি আমার প্রশংসা করা বন্ধ করো আর বলো যে তুমি কেন সেখানে গিয়েছিলে। তখন ইয়াং বলে যে আমি তো তোমার ইনভেস্টিগেটে সাহায্য করার জন্য গিয়েছিলাম। তখন প্যান বলে যে তুমি কি জানো তারা কত উচ্চ পদের লোক, তারা অনেক ভয়ঙ্কর, তারা তো তোমার ক্ষতিও করতে পারে। তো এরপরের দিন আমরা ইয়াংকে দেখতে পাই সে একটি ক্যাসিনোতে এসেছিল আর সেখানে অনেক লোকেরা বাজি ধরছিল আর সেখানে বাজি হচ্ছিল এই বিষয় নিয়ে যে এইবারে কে জিতবে, মিস্টার প্যান নাকি সেই ইয়ং মাস্টার, অর্থাৎ রেন্টার্সের সাথে যে প্যানের যে লড়াই চলতেছে সেটার বিষয়ে বলতেছে। যত ছেলেরা ছিল সবাই ইয়ং মাস্টারের উপরেই বাজি ধরে আর যত মেয়েরা ছিল তারা সবাই প্যানের উপরে বাজি ধরে। তখন সেখানে ইয়াং ছদ্মবেশ ধরে চলে আসে আর সে তার সকল টাকা ইয়ং মাস্টারের উপরে বাজি ধরে। আর ইয়াং বলে যে আমি একদম নিশ্চিত যে ইয়ং মাস্টার প্যানকে ইয়াং থেকে বের করে দিবে। তখন সেখানে বাই আসে, আসলে ইয়াং এই বাইকে তার ছদ্মবেশ ধরে সেখানে আনিয়েছিল। তখন বাই ইয়াংকে বলে যে আমি মনে করি যে তোমার সব টাকা ইয়ং মাস্টারকে দেওয়া উচিত নয়, কারণ তারা দুজনেই তো সমান। তখন বাই বলে যে তাহলে কি তুমি কিছু জানো নাকি এই বিষয়ে যে কে জিতবে। তখন এটা শুনে ইয়াং বাইয়ের কানে কানে কিছু একটা বলে যায়। তো বাইকে সে কথা বলে ইয়াং সেখান থেকে চলে যায়। ইয়ং মাস্টার ইতিমধ্যে খুঁজে পেয়েছেন যে ইয়াংকে কোথায় কবর দেওয়া হয়েছে। তো তখন এই কথা শুনে লোকটি অনেক খুশি হয়ে যায়। এরপরে ইয়াং একটি হোটেলের কাছে এসে দাঁড়ায়, সেখানে বৃষ্টি হওয়াতে সে আর যেতে পারে না। তখনই ইয়াং সেখানে একটি ছেলের কথা শুনতে পায় যে কিনা তার নাম ধরে ডাকছিল। তখন ছেলেটি বলে যে তুমি বলেছিলে আমি একজন অপরাধীর মতো, তুমি চেয়েছিলে আমি বেঁচে থাকি এবং তোমার জন্য ফিরে আসি, আমি তো ফিরে এসেছি, কিন্তু তুমি তো মারা গেলে। তো এই কথা বলার সাথে সাথে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমাদের দেখানো হয় যে ইয়াং যখন ঘুরছিল তখনই সে অনেকগুলো লাশের মধ্যে এই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটির নাম ছিল ঝুয়ো। ইয়াং দেখে যে সবাই মারা গিয়েছে, শুধুমাত্র ঝুয়ো জীবিত ছিল। তখন সে তার চিকিৎসা করতে গেলে ঝুয়ো তাকে বলে যে তুমি আমাকে স্পর্শ করো না, তুমি জানো আমি কে। তখন ইয়াং তাকে বলে যে চুপ করো, তুমি তো একটি অপরাধী মাত্র, আমি যদি তোমার চিকিৎসা না করি তাহলে তুমি বাঁচতে পারবে না। তখন সিন প্রেজেন্টে আসে আর আমরা ঝুয়োকে দেখতে পাই সে অনেক রেগে গিয়েছিল। সে যখন সেখানে চিৎকার করছিল তখনই সেখানে সেই হোটেলে কিছু লোক চলে আসে। তারা যখন তাকে ধাক্কা মারে তখনই ইয়াং তার কাছে আসে। ইয়াং তাদেরকে বলে যে তাকে যেন কিছু না করে। ইয়াং তাদেরকে কিছু টাকা দেয় আর তাদের বলে যে সে তার বন্ধু। তখন তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বাই আসে। বাই ইয়াংকে জিজ্ঞাসা করে যে সে কে। তখন ইয়াং বলে যে সে আমার বন্ধু, অনেকদিন আগে আমি তার জীবন বাঁচিয়েছিলাম, শুধুমাত্র তোমরা দুজনই আমার একমাত্র বন্ধু। তখন ঝুয়োকে দেখে বাই বলে যে ছেলেটি দেখতে তো অনেক সুন্দর। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াং তার বাসায় চলে এসেছিল। তো রাতের বেলায় প্যান যখন তার ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে তখন ইয়াং তাকে ফলো করতে থাকে আর অনুসরণ করতে করতে ইয়াং একটি বাড়ির কাছে চলে আসে, যে বাড়িটি পাহাড়ের মধ্যে ছিল। সেই বাড়িটি দেখে ইয়াং এর তার কিছু কথা মনে পড়ে যায়। ইয়াং প্যানকে বলেছিল যে সে যদি মারা যায় তাহলে সে তার কবর পিচ ফুলের বাগানের মধ্যে দিতে চাইবে, কারণ সে পিচ ফুলের বাগান অনেক পছন্দ করত। আর সে তার আঙ্গুল দিয়ে প্যানকে সে জায়গা দেখিয়েও দিয়েছিল। এটি দেখে তো ইয়াং অনেক অবাক হয়ে যায়, কারণ এটি সেই জায়গায় ছিল। তো এরপরে প্যান সেই বাড়ি থেকে বের হলে ইয়াং লুকে লুকে সেই ঘরে ঢুকে। ঘরে ঢোকার পরে সে সেখানে একজনের কবর দেখতে পায়, যে কবরটি আর কারো নাই বরং ইয়াং এর নিজের ছিল, অর্থাৎ সাংওয়ান ঝিয়ের কবর ছিল। ইয়াং যখন সেই কফিনের মুখটি খুলে তখন সে সেখানে তার লাশ অর্থাৎ সাংওয়ান ঝিকে দেখতে পায়। অর্থাৎ চেহারা তো তার ছিল কিন্তু আত্মা তো সাংওয়ান ঝিয়েরই ছিল। তোমাদের আমি কিছু কথা বলে দিই যে তোমরা অনেকে আমাকে বলতেছো যে আমার ভিডিওগুলো অনেক দেরিতে আসে। আসলে এটা দুইটা কারণ আছে। একটি কারণ হলো যে আমি তো ভিডিওর পাশাপাশি অনেক কাজ করি, যেমন ধরো পড়ালেখা, আবার মাঝে মাঝে কোথাও তো বেড়াতেও যাইতে হয়, আর বেড়াতে গেলে তো ধরো আমি ভয়েস ওভার করতে পারি না, যার জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না। তো এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো যে
আমি ইচ্ছে করেও একটু দেরি করে ভিডিও দিই। কারণ তোমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে কষ্ট করি। এখন এই কষ্টের ফল যদি না পাই তাহলে মনটা কেমন খারাপ হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। এত পরিশ্রম দেওয়ার পরে যদি কোনো ভিউজ না আসে তাহলে কেমন লাগে বলো। যার জন্য একটু দেরি করে ভিডিও দিই, যাতে আমার ভিডিওগুলোতে একটু ভিউজ আসে। যেমন ধরো আজ আমি ভিডিও দিলাম, তাহলে 5 দিন পর যদি দিই এর মধ্যে অন্তত কিছু ভিউ তো হবে। আর যদি আমি এমন করি যে আজকে দিলাম আবার কালকে দিলাম, তাহলে ভিডিওগুলো ডাউন হয়ে যায়। ধরো আজকে যে ভিডিওটা দিয়েছি এটা দেওয়ার পরে কালকে যদি আবার দিই তাহলে সেই নতুন ভিডিওর ইমপ্রেশন আবার দেওয়া শুরু করবে আর আগের ভিডিওটা ডাউন হয়ে যাবে। এটাও একটা বড় ধরনের কারণ যেটার জন্য আমি ভিডিও দেরি করে দিই। কিন্তু সব থেকে বড় কারণ হলো যে আমি সময় পাই না। আমি সময়ের অভাবে তাড়াতাড়ি ভিডিও তৈরি করতে পারি না। আমি জানি যে তোমরা এত দেরি করে ভিডিও দেখতে পছন্দ করো না। আমি যে ড্রামা এক্সপ্লেন করি এটা হয়তো বা অনেকে অন্যান্যরা এক্সপ্লেন করে, আমার দেরি হয় তোমরা তাদের ভিডিও দেখে ফেলো। তো এটা তো আমার কিছু করার নাই, কারণ আমি চাইলেও আগে তৈরি করতে পারতেছি না। তো দেখি কি হয়, এভাবেই এগিয়ে যাই। কিন্তু একটা সময় যখন আমার পড়াশোনার চাপ থাকবে না তখন অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেক কথাই বলে ফেললাম, তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো এপিসোডের শুরুতেই আমরা ইয়াংকে দেখতে পাই। সে বলছিল যে তুমি আমার পরিচয় চুরি করে আমার জায়গায় নিজে মারা গেলে, আমি নিশ্চিত যে তুমি অনেক বিরক্ত হয়েছো। তো এই কথা বলেই ইয়াং তার ইনভেস্টিগেট শুরু করে। সে সাংওয়ানজির পুরো শরীর চেক করে, কিন্তু সে এমন কোনো আঘাত খুঁজে পায় না যেটাতে সাংওয়ানজি মারা যাবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সে তার মাথায় একটি জিনিস দেখতে পায়। তখন সে খেয়াল করে যে তার মাথায় একটি পিন ঢোকানো ছিল। তখন সে সেই পিনটি বের করে আর সে ইমাজিন করতে থাকে যে প্যান সাংওয়ানজিকে সেই পিন দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তো সে যখন ইনভেস্টিগেট করছিল তখন আমরা বাইরে প্যানকে দেখতে পাই। এরপরে প্যান ভিতরে আসতে লাগলে ইয়াং তাড়াতাড়ি করে তার জিনিসপত্র গুছিয়ে ফেলে। তখন প্যান তার কাছে আসে। তো প্যান এসে ইয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন। তখন ইয়াং বলে যে আমি আপনার মামলার তদন্তে সাহায্য করতে এসেছি। এই কথা শোনার পরে প্যান বলে যে কি মামলার তদন্ত? আমি তো তোমাকে অনেকবার বলেছি যে এটা একটা দুর্ঘটনা ছিল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন ইয়াং বলে যে না, আমি করি না, কারণ আমি ভাবছিলাম যে যদি তুমি এটা একটা দুর্ঘটনায় ভেবে থাকো তাহলে সে হত্যা হওয়ার পরেও কেন আমাকে সন্দেহ করছো? আমি নিশ্চিত যে তুমি এটা সম্পর্কে কিছু জানো। আমি তোমাকে আমার উপর দোষ চাপাতে দিতে পারি না। আমি এটা তদন্ত করে আসল খুনিকে বের করতে চাই, যেটাতে তুমি যেন আমার কাছে ক্ষমা চাও আমাকে সন্দেহ করার জন্য। তখন প্যান বলে যে আচ্ছা, তাহলে তুমি কি খুঁজে পেলে ইনভেস্টিগেট করে? তখন ইয়াং বলে যে এই মুহূর্তে আমি কিছুই পাইনি, কারণ তুমি তো এখন চলে আসলে। তখন প্যান বলে যে তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তো এরপরে ইয়াং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, সে তার রুমে ছিল। সে তখন প্যানের কথাগুলো ভাবছিল আর সেই পিনের বিষয়ে ভাবছিল যে এই এত চিকন পাতলা পিন কোথা থেকে আসলো। আর এখানে কিন্তু ইয়াং এই পিনের বিষয়ে কিন্তু প্যানকে কিছুই বলেনি। তো এরপরে ইয়াং প্যানের সকল সৈন্যদের সাথে এসে খাবার খাচ্ছিল আর সে প্যানের মেন যে কনস্টেবল ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে আর তার কাছ থেকে সেই সোনার পিন বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু সে কোনো ভালো কোনো তথ্য পায় না। তো এটা দূর থেকে আবার প্যান দেখছিল। তো সেখান থেকে আরো একটি বৃদ্ধ লোক বলে যে একটি সোনার পাতলা পিন তো এইভাবে একটা মানুষকে ছুরিকাঘাত করতে পারে না, কারণ সেটা মারার আগেই তো বেঁকে যাবে। আর এটি যদিও কেউ করে থাকে তাহলে এটা সাধারণ মানুষ তৈরি করতে পারবে না। তখন ইয়াং তাদেরকে জিজ্ঞাসা করে যে তাহলে এমন কি কোনো স্বর্ণকার আছে যে এরকম জিনিস বানাতে পারে? তখন সেখানে থাকা একটি সৈন্য তাকে একটি দোকানের নাম বলে। তো অন্যদিকে আমরা ঝুয়োকে দেখতে পাই, যে কিনা ঘুম থেকে ওঠার পরে তার হাতে একটি ব্যান্ডেজ দেখতে পায়। তখন সে সেই ব্যান্ডেজ দেখে অনেক অবাক হয়, কারণ সেই ব্যান্ডেজের বাঁধার স্টাইলটা হুবাহু ইয়াং এর মতো ছিল। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ইয়াং ঝুয়োকে ঠিক এইভাবে ব্যান্ডেজ করে দিয়েছিল। তো সিন প্রেজেন্ট আসার পরে জো তাড়াতাড়ি করে সেইখানকার স্টাফের কাছে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে তাকে যে মেয়েটি এখানে এনেছিল সে মেয়েটি কোথায় গেছে। তখন লোকটি বলে যে সে মেয়েটি একটি সাদা পর্দা পরতো আর সে আমাকে টাকা দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। তখন জো তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে তার খোঁজে। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, সে চলে এসেছিল সেই স্বর্ণকারকের কাছে। তো এরপরে ইয়াং যখন সেখানে সেই পিনটি খোঁজ করছিল তখন সেখানে পেছনে প্যান চলে আসে। তখন সেখানে প্যানকে দেখে ইয়াং বলে যে তুমি এখানে কেন? তখন প্যান বলে যে আমি তোমাকে দেখলাম যে তুমি খুব তাড়াহুড়ো করে বের হয়ে পড়লে, যার জন্য আমি মনে করেছিলাম যে তুমি হয়তো বা টাকা নাও নিতে পারো, এই কারণেই আমি এখানে এসেছি তোমাকে টাকা দেওয়ার জন্য। আর তা বাদেও তো আমি তোমার ভাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে তোমার যত্ন নিব। তখন ইয়াং বলে যে আমি এই জিনিসগুলো দেখলাম কিন্তু আমার পছন্দ হলো না, সেগুলো ভালো নয়। তখন সেখানে সেই দোকানদার চলে আসে তাকে বলে যে আপনি যে জিনিসগুলো চেয়েছিলেন সেগুলো এখনই চলে আসবে। তখন সেখানে কিছু মহিলা তার চাওয়া সেই জিনিসগুলো নিয়ে চলে আসে। তখন প্যান তাকেই তাদের মধ্যে একটি চয়েস করতে বলে।
প্যান বলে যে তুমি তো ভালো করে দেখলেই না, তাহলে কিভাবে বুঝবে যে সেগুলো ভালো কি খারাপ? তো সে যখন পছন্দ করছিল তখন সে চিকন আর পাতলা দেখে একটি হেয়ারপিন তুলে নেয়, কিন্তু প্যানের দিকে তাকে সে আবার ভয় পেয়ে সেটা রেখে দেয় আর অন্য একটি জিনিস হাতে তুলে নেয় আর তাকে বলে যে আমি এটা পছন্দ করেছি, কারণ সে প্যানকে বুঝাতে দিতে চাচ্ছিল না যে সে পাতলা কোনো হেয়ারপিন খুঁজছে। তখন প্যান তাকে বলে যে কিন্তু আমার তো মনে হয় তোমার এই হেয়ারপিনটাই নেওয়া উচিত, কারণ এটি তোমার সাথে মানাচ্ছে। তো প্যান তাকে নিজ হাতে সেটি পরিয়ে দিচ্ছিল, কিন্তু এদিকে ইয়াং তো ভয়ে জড়সড় হয়ে যায়। সে তো তখন সেই কথা মনে করছিল যে প্যান কিভাবে ইয়াংকে মেরেছিল। সে ভাবতে থাকে প্যানকে এবার তাকে মেরে ফেলবে নাকি, কিন্তু আমরা দেখতে পাই প্যান তাকে কিছুই করে না, বরং হেয়ারপিনটি পরিয়ে দেয়। তো এরপরে গাড়িতে করে যখন তারা দুজন আসছিল তখনই প্যান ইয়াংকে বলে যে তুমি তো সেখানে ইচ্ছে করে কেনাকাটা করতে গিয়েছিলে, কিন্তু তুমি তো কিছুই কিনলে না। আমি তো সেই হেয়ারপিনটি পছন্দ করেছিলাম, কিন্তু আমি টাকা বাঁচানোর জন্য আর নিলাম না, কারণ সেটা তো আর সবসময় পরা যায় না নাকি, আর টাকা বাঁচানো কি এটা ভালো না বলো? তখন প্যান বলে যে তুমি কি টাকা বাঁচানোর জন্য এটা করেছো, নাকি সেই সোনার পিনটি তুমি খুঁজে পাওনি? তখন প্যান তাকে বলে যে আমি ইয়াং এর শরীর ভালোভাবে পরীক্ষা করেছি, তার মাথায় একটি আঘাতের চিহ্ন ছিল এবং আমি সেখানে তোমাকে তার শরীর পরীক্ষা করতে দেখেছি, এবং তারপরে তুমি আমার কনস্টেবল লিউকেও আবার এই সোনার পিনের বিষয়ে জিজ্ঞাসা করছিলে। তো প্যানের এই এতগুলো কথা শোনার পরে ইয়াং তো অনেক ভয় পেয়ে যায়। তখন সে ভয়ে তার কাছে থাকা সেই পিনটি বের করে। তখন প্যান সেই পিনটি ভালো করে দেখে। তখন প্যান ইয়াংকে বলে যে তুমি আমাকে এই পিনের সম্পর্কে আগে বলনি কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তখন ইয়াং বলে যে না না, আমি তোমাকে সন্দেহ করবো কেন? সেখানে অনেক গুজব রয়েছে যে তুমি নাকি খুনি, তুমি নাকি তোমার নিজের স্ত্রীকে হত্যা করেছো, কিন্তু আমি যার এত প্রশংসা করি তার এইভাবে বদনাম আমি দেখতে চাই না, যার জন্য আমি এটা নিজে তদন্ত করেছি। অন্যদিকে আমরা ঝুয়োকে দেখতে পাই, সে একটি হোটেলে এসেছিল ইয়াং এর খোঁজ করার জন্য। তখন সেখানে দুইটি স্টাফ তার কাছে এসে বদমাশি করছিল, যার জন্য সে তার তলোয়ার দিয়ে তাদের প্যান্ট কেটে ফেলে আর তারা অনেক লজ্জা পেতে থাকে। তো ঝুয়ো এখানে ইয়াং এর খোঁজ পেয়ে তাড়াতাড়ি করে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চলে আসে। তো এরপরে ইয়াং কে প্যান সাহায্য করতে চায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্যান আর ইয়াং মিলে সেই স্বর্ণকারককে খুঁজছিল, যে কিনা সেই পাতলা সোনা তৈরি করেছে। তো তখন তারা তাদেরকে ডাক দেয়, যারা এই এলাকার মধ্যে সব থেকে ভালো স্বর্ণকারক ছিল। তারা একে একে তাদের ডিজাইন দেখাতে থাকে। দেখতে দেখতে তারা একটি ডিজাইন দেখে অবাক হয়ে যায়, কারণ সেই ডিজাইন পুরোপুরি সেই পাতলা পিনের মতোই ছিল। তো তখন তারা সেই লোকের বাড়িতে চলে আসে যে সেই সোনাটি তৈরি করেছিল, কিন্তু তারা এসে জানতে পারে যে সেই লোকটি মারা গিয়েছে, যেটাতে ইয়াং সেই লোকটির কবরে আসে আর সে তাড়াতাড়ি করে লোকটির কবর খুঁড়তে থাকে। আর তা বাদেও এখানে প্রত্যেকটা লোক ইয়াংকে বলছিল যে ইয়াং এর খুনি নাকি প্যান, যার জন্য তার সন্দেহ তো পুরোপুরি প্যানের উপরে ছিল। আর সে কবর খুঁড়ছিল কারণ সে সেই লাশটি পরীক্ষা করতে চায়। তো সে যখন কবর খুঁড়ছিল তখন সেখানে প্যান চলে আসে। প্যানকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন প্যান তাকে বলে যে তুমি কেন এখানে একা একা কবর খুঁড়ছো? তখন প্যান তাকে উপরে তোলে আর তাকে বলে যে তোমার শক্তি তো দেখছি অনেক বেশি, কিন্তু প্যান তাকে বলে যে তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? তুমি আমাকে মিথ্যা কথা তো বলেছো, আবার তথ্য গোপন করেছো, তুমি কি আমাকে ভয় পাও নাকি? তখন ইয়াং বলে যে হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই, আর আমি এটাও বিশ্বাস করি যে তুমি ইয়াংকে মেরেছো। এই কথা শোনার পরে প্যান বলে যে যদি আমি তাকে মারতাম তাহলে আমি কেন তার লাশ সংরক্ষণ করব, আর কেনই বা তোমাকে তার মামলার তদন্ত করতে দিব? এই কথা বলতেই সেখানে প্যানের সৈন্যরা চলে আসে। তখন প্যান তাদেরকে সেই কবর খুঁড়তে বলে। তো এরপরে তারা সেই লাশটি বের করে, আর লাশটি বের করার পরে তারা সেই লাশের পেট থেকে কিছু সিলভার পায়, আর সেই সিলভারের মধ্যে তারা একটি কয়েন দেখতে পায়, যেটি কিনা লাইফ এন্ড ডেথ হাউসের একটি কয়েন ছিল। তো এরপরে আমরা ইয়াং আর প্যানকে একসাথে দেখতে পাই। তখন ইয়াং প্যানকে বলছিল যে আমাদের তো এখন লাইফ এন্ড ডেথ হাউসে যাওয়া উচিত, কারণ খুনি সেখানকারই হতে পারে। তখন প্যান বলে যে আমাদের নয়, বরং আমি যাব, তোমার ওখানে বিপদ হতে পারে, আমি তোমাকে যা করতে বলছি সেগুলো করো। এই কথা শোনার পরে ইয়াং মনে মনে বলে যে আমি কি তাহলে প্যানকে ভুল বুঝলাম নাকি? এরপর আমরা দেখতে পাই ইয়াং আর প্যান যখন ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চলে আসে, তখন সেখানে আমরা ঝুয়োকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ ধরে তার অপেক্ষা করছিল। তখন ঝুয়ো দূর থেকে ইয়াংকে দেখে বলে যে সে তো অনেক ধনী পরিবারের মেয়ে, সে কেন আমাকে সাহায্য করবে, আর সে কিভাবে ইয়াং এর সেই গিফটটি জানলো? এর পরের দৃশ্যে আমরা প্যানকে দেখতে পাই সে আবারও ইয়াং এর লাশের কাছে এসেছিল, অর্থাৎ সাংওয়ান ঝির আত্মা, অর্থাৎ সাংওয়ান ঝির কাছে। ওই সাংওয়ান ঝি বা ইয়াং যে কোনো একটা বললেই হয় আর কি। আমি কিন্তু দুজনকেই ইয়াং বলতেছি, কারণ ইয়াং বলে বেশি সুবিধা হচ্ছে, কারণ সাংওয়ান ঝির তো এখন কোনো অস্তিত্ব নেই। সাংওয়ান ঝির শরীরের মধ্যে ইয়াং আছে, আবার যে মারা গেল সেটা তো ইয়াং এর দেহই, তার মানে সব দিক দিয়ে দুইজনই ইয়াং। তো তোমরা কিন্তু বুঝে নিও। তো প্যান তাকে বলছিল যে
ইয়াং, আমি তোমার ক্ষতি করেছি। আমরা প্যানকে দেখতে পাই সে তার বাবার কাছে এসেছিল। তখন প্যানের বাবা তাকে দেখে প্যানকে বলে যে তোমার চুল সাদা কেন হয়ে গেল। তখন প্যান বলে যে ইয়াং মারা গেছে। এই কথা শুনে প্যানের বাবা বলে যে তাহলে এখন কি তুমি বুঝতে পেরেছো যে কেন আমি তোমাকে তার সাথে যোগাযোগ করতে দেইনি। তখন প্যান রেগে তার বাবার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি জানেন। তখন প্যানের বাবা বলে যে তুমি তাদের সাথে যুদ্ধ করতে পারবে না। তখন প্যানের বাবা বলে যে 10 বছর আগে ইয়াং জিয়ান তখনও বিচারমন্ত্রী ছিলেন আর আমি তার ডেপুটি ছিলাম। একদিন তিনি আমাকে বলেছিলেন যে তিনি আদালতে একটি বিদ্রোহী দলকে আশ্রয় দেওয়ার অভিযোগে একটি টিপক পেয়েছেন। এটি সরাসরি হিয়াং এর দিকে ইঙ্গিত করে। তাই তিনি পৈতৃক পূজার অজুহাত ব্যবহার করে হিয়াং এ গোপনে তদন্ত করেছিলেন। কিন্তু রাজধানীতে ফিরে আসার পরে তাকে ফাঁসানো হয়েছিল এবং পুরো পরিবারকে লিংনানে নির্বাসিত করা হয়েছিল। আর এরপরে বাকি গল্প তো তুমি জানোই। এই সংগঠনটি অনেক শক্তিশালী আর আমি বিচারমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে না জানার ভাব করেছি। আমি ভাবতে বা তাকে জিজ্ঞাসা করার সাহস করিনি আর আমি ইয়াং পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখার সাহসও করতে পারিনি। আসলে প্যানের বাবা যাদের কথা বলছিল সেটা ইয়াং এর পরিবারের বিষয় ছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইয়াং এর পরিবারকে ভুল অপবাদ দিয়ে নির্বাসিত করা হয়েছিল। এই কথাগুলো শোনার পরে প্যান তো অনেক রেগে যায়। সে তার বাবার কলার ধরে আর তাকে বলে যে আমি অনেকদিন পরে তাকে খুঁজে পেয়েছি, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়েছে। কে তাকে হত্যা করেছে বলো। তখন প্যানের বাবা বলেছে হয়তো তারা আমাকে বিশ্বাস করেনি, যার জন্য সর্বদা তারা আমাদের উপরে নজর রেখেছিল। যদি তুমি তাকে খুঁজতে না যেতে তাহলে হয়তো বা সে বেঁচে থাকতো, তারা তাকে মারতো না। আমি বিচারমন্ত্রী হওয়ার পরে তাদেরকে কিছু বলিনি, কারণ আমি জানতাম যে আমি কিছু বললে তারা সন্দেহ করবে। কিন্তু আমি এটা জানতাম না যে তারা এর পরেও আমাদের উপর নজর রাখবে। আর যেহেতু তারা নজর রাখছিল আর তুমি তো ইয়াংকে খুঁজে বের করে ফেলেছিলে, যার জন্যই তারা ইয়াংকে মারার সুযোগ পেয়েছে। তো শেষ পর্যন্ত এটা তোমারই দোষ যে সে মারা গেল। এর পরের দৃশ্যে আমরা প্যানকে দেখতে পাই সে ইয়াং এর শ্রাদ্ধতে এসেছিল। প্যান ইয়াং এর কফিনের সামনে অনেক কান্না করছিল আর সে অনেক দুঃখে ভরা কথা বলছিল। তো সম্রাটের কাছ থেকে তখন আদেশ এসেছিল প্যানকে গ্রেপ্তার করার জন্য, কারণ ইয়াং এর খুনি হিসাবে তাকে ধরা হচ্ছিল। তো সম্রাটের সৈন্যরা যখন প্যানকে ধরতে আসে তখন প্যান তাদের সাথে লড়াই করতে থাকে। সে ড্রিঙ্কস করছিল আর লড়াই করছিল, যেটাতে সে অনেক আহত হয়ে পড়ে, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। কিন্তু এক পর্যায়ে সে আর পারে না, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপরে আমরা প্যানকে দেখতে পাই সে একটি জায়গায় যাচ্ছিল আর তাকে একজন ফলো করছিল। তো এই লোকটি সেই সংগঠনেরই লোক ছিল, কিন্তু আমাদের এই সংগঠনের বিষয়ে তেমন কিছু এখনো জানানো হয় না। আমরা শুধু এতটুকুই জানি যে এই সংগঠনই ইয়াং এর পরিবারকে মিথ্যা অপবাদ দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা একটি লোককে দেখতে পাই যার চেহারা আমাদের দেখানো হয় না। তখন সেখানে সেই লোকটি চলে আসে যে কিনা প্যানকে ফলো করছিল। সে এসে তাকে বলে যে ওস্তাদ, প্যান ইউ জিন লিউলং কে খুঁজে পেয়েছে আর সে লাইফ এন্ড ডেথ হাউসের দিকে যাচ্ছে। তখন সেই লোকটি বলে যে সে কি 10 বছর আগে জিয়ানের মতো হিয়াংই তার জীবন ধ্বংস করবে নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি তার ব্যবস্থা করো। তখনই এই কথা শুনে যখন সুন্দরটি সেখান থেকে চলে যাবে তখনই সেই লোকটি বলে যে তোমরা সতর্ক থেকো, আর যেহেতু সে লাইফ এন্ড ডেথ হাউসে যাচ্ছে তাহলে তোমরা নিজেরা তাকে মারার পরিবর্তে অন্যদের দিয়েই মারাও, এটাই বেশি ভালো হয়। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই লোকটি এখন প্যানকেও মারতে যাচ্ছে। আসলে প্যান তো সত্য খুঁজছিল, আর যদি সত্যটা বের হয়ে পড়ে তাহলে এরা বিপদে পড়বে, যার জন্য এই সংগঠনটি প্যানের উপরেও উঠে পড়ে লেগেছে তাকে মারার জন্য। তো অন্যদিকে আমরা প্যানকে দেখতে পাই সে লাইফ এন্ড ডেথ হাউসে চলে এসেছিল। তো প্যান যখন সেখানে এসেছিল তখন সে সেখানে ইয়াংকেও দেখতে পায়, যেটাতে সে তাকে ডাক দেয় আর তাকে বলে যে তুমি এত সাহসী যে আমার এত মানা করার সত্ত্বেও এখানে চলে এসেছো, তুমি তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও, তোমার যদি এখানে কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তখন ইয়াং বলে যে আমি কিভাবে তোমাকে একা ঝুঁকি নিতে দিব, আমিও তোমাকে সাহায্য করতে চাই। তখন প্যান বলে যে আমার এটা দরকার নেই। তো ইয়াং যখন তাকে অনেক অনুরোধ করে তখন প্যান রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন ড্রেস চেঞ্জ করে আসে, কারণ তাদেরকে কেউ যেন সন্দেহ না করে। এরপরে তারা ভিতরে ঢুকে পড়ে আর তাদের কাছে ভিআইপি টোকেন ছিল, যেটাতে একটি লোক আসে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো এরপরে তাদের দুজনকে একটি জায়গায় নিয়ে আসা হয় আর তারা যখন সেখানে বসেছিল তখন সেখানে তারা দেখতে পায় যে সেখানে কিছু মেয়েদেরকে ডান্স করার জন্য আনা হয়েছে। কিন্তু সেই মেয়েগুলো যখন সেখানে আসে তখন তাদের সামনে কিছু নেকড়েকে ছেড়ে দেওয়া হয়। এগুলো দেখে ইয়াং তো সহ্য করতে পারছিল না। আর এখানে তোমাদের আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ইয়াং কিন্তু কিছুক্ষণ আগে একটি ড্রিঙ্কস করেছিল। এই কথাটা তোমরা মনে রেখো, কারণ এটা পরবর্তীতে দরকার হবে। তো সেই মেয়েগুলো যখন যুদ্ধ করছিল তখন এটা দেখে ইয়াং তো অনেক খুশি হচ্ছিল, সে তাদেরকে বাহবা দিচ্ছিল। এটা দেখে প্যান তাকে বলে যে থামো, তুমি এটা কি করছো। তখনই সেখানে একটি মেয়ে জিতে যায়। এটা দেখে ইয়াং তো অনেক খুশি হয় আর সে লাভ মেরে তাদের কাছে যেতে চাচ্ছিল। তখনই প্যান তাকে আটকায় আর তাকে বলে যে তুমি এটা কি করছো, তুমি কি তোমার উদ্দেশ্য ভুলে গেলে নাকি।
তো তখন থেকে ইয়াং পাগলামো করা শুরু করে দেয়, সেই মাতালদের মতো করতে থাকে। এটি দেখে প্যান সেখান থেকে তাকে একটি রুমে নিয়ে যায়, আর তখন সেখানে আমরা সেই লোককে দেখতে পাই যে কিনা প্যানকে ফলো করছিল। তো তারা যখন সেই রুমে আসে তখন সেখানে তারা অনেক প্রজাপতি দেখতে পায়, আর তখন সেই প্রজাপতি দেখে ইয়াং তো অনেক খুশি হয়। তখন প্যান তার কাছে যায় আর তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেলে নাকি সাংওয়ানজি, কি করছো তুমি এগুলো? তখন ইয়াং বলে যে আমি সাংওয়ানজি নই, আমাকে বিরক্ত করো না তো। তখন প্যান বলে যে তুমি ফালতু কথা বলো না তো। এই কথা বলে সে তার কপালে হাত দিয়ে দেখে যে তার কপাল অনেক গরম ছিল। তখন প্যান ইয়াং এর মুখ তার দিকে করে আর তাকে জাগতে বলে, আর তখন ইয়াং চোখ খুলে। ইয়াং প্যানকে দেখে তো অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ইমোশনাল হয়ে প্যানকে একটি কিস করে, তবে সেটি লিপসে ছিল না, চলে ছিল। তো এটা দেখার সাথে সাথে প্যান তাকে ফেলে দেয়। তো তখন সেখানে একটি দাসী সেই ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিল যেটা ইয়াং পান করেছিল। তখন এটি দেখে প্যান বুঝতে পারে যে এটার কারণে ইয়াং এর এই অবস্থা। তখন প্যান তাকে ঠিক করে। তখন ইয়াং এর জ্ঞান ফেরার পরে তার সেই খেয়ালটি মনে আসে যে সে কিছুক্ষণ আগে প্যানকে কিস করেছিল। এটা দেখে সে অনেক লজ্জা পেতে থাকে। তো সে যখন লজ্জা পেয়ে একটি রুমে যায় তখন সে সেখানে নিচে তাকিয়ে দেখে যে তার দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে চিৎকার করে ওঠে। তখন প্যান সেই রুমে গিয়ে দেখে যে ইয়াং সেখানে ছিল না। তো এরপরে আমরা দেখতে পাই যে সেই লোকটি ইয়াং এর কাছে চলে এসেছিল আর তাকে জিজ্ঞাসা করে যে জিন লিউল্যাং তাকে কি বলেছে। এটা শুনে ইয়াং বলে যে আমি তো জিন লিউল্যাং কে চিনি না। এই কথা শুনে সেই লোকটি তার উপরে আক্রমণ করে দেয়, যেটাতে ইয়াং উপর থেকে নিচে পড়ে যায়। তখন তার সামনে কিছু উল্ফ ছিল যেটা আবার প্যান দেখতে পায়। তখন প্যান তাকে বাঁচাতে সেখানে চলে আসে। এরপরে ইয়াংকে বাঁচাতে গিয়ে প্যান নিজেও আহত হয়, আর সে একটি ছুরি দিয়ে সেই উল্ফকে আঘাত করেছিল, আর সে সেই ছুরি না নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ঝুয়োকে দেখতে পাই, সেও এখানে চলে এসেছিল। এরপরে আমরা প্যানকে দেখতে পাই, সে সেই লোকটিকে তার কাছে নিয়ে এসেছিল, তারা তাকে বেঁধে রেখেছিল। তো তখন প্যান সেই লোকটিকে দেখে বলে যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন লোকটি কিছু বুঝতে পারে না। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই যে ইয়াং আর প্যানের বিয়ের দিনে এই লোকটিও সেখানেই ছিল, আর এই লোকটি প্যানের ভেষ ধরে ইয়াং এর কাছে যায় আর তাকে সেখানে মেরে ফেলে। এই কথা শুনে লোকটি বলে যে হ্যাঁ, তোমাকে তো আমার আরো ধন্যবাদ দেওয়া উচিত, আমি কত সহজে তোমার বউকে মেরে ফেলেছি। এই কথা শুনে প্যান অনেক রেগে যায়, সে তার গলা টিপে ধরে। তো প্যান যখন তার কাছ থেকে সত্য জানতে চায় তখন সেই লোকটি নিজে নিজে সুইসাইড করে। লোকটি মরার আগে প্যানকে বলে যায় যে তুমি এমন কাউকে অসন্তুষ্ট করেছো যা তোমার করা উচিত হয়নি, তোমার মৃত্যু আমার থেকেও খারাপ ভাবে হবে। এই কথা বলে লোকটি মারা যায়। আর তখন প্যান চিৎকার করতে থাকে, বলো কে আদেশ দিয়েছে তোমাকে? তো অন্যদিকে আমরা লাইফ এন্ড ডেথ হাউসের প্রধানকে দেখতে পাই, সে সেখানেই চলে এসেছিল। আর তখন সে দেখতে পায় তাদের একটি মেয়েকে কেউ হত্যা করেছে, আর যে চাকু দিয়ে হত্যা করা হয়েছিল সেটা প্যানেরই চাকু ছিল। এটা জানার পরে সে প্যানকে ধরার জন্য চলে আসে। কিছুক্ষণ আগে তোমরা দেখেছো যে প্যানের চাকুটিকে উঠিয়ে নিয়েছিল, তার মানে সেই সংগঠনটি এই কাজ করেছে প্যানকে মারার জন্য। ওই যে তাদের ওস্তাদ বলেছিল যে অন্যদের দিয়ে মারানোই ভালো। তো এরপরে ইয়াং আর প্যান যখন রুমে ছিল তখন সেখানে ঝুয়ো চলে আসে। ঝুয়ো তাদেরকে সেখান থেকে যাওয়ার জন্য সাহায্য করে, আর এখানে প্যানের তাকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইয়াং এর কিছু একটা মনে পড়ে, আর সে তাড়াতাড়ি করে সেই লোকটির কাছে আসে, আর সে তার বডি কেটে একটি সিল বের করে। তখন এই সিলটি দেখে তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। আমরা দেখতে পাই যে ইয়াং এর বাবা তাকে চিহ্ন দেখিয়েছিল। তখন ইয়াং তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে এটা কি। তখন তার বাবা বলেছিল যে এটা একটি মন্দ সংগঠনের চিহ্ন, তাদের পরিচয় অনেক রহস্যময় এবং তারা অনেক খারাপ কাজ করে থাকে। তাই আমি কিছু সূত্রের মাধ্যমে এক এক করে তাদের সবাইকে খুঁজে বের করতে চাই। তো এখানেও আমরা বুঝতে পারলাম যে প্যানের বাবাকে বা তার পরিবারকে কেন হত্যা করা হয়েছিল, কারণ তার বাবা আর তার পরিবার সত্যের পথে চলছিল আর তারা সেই সংগঠনের আসল রহস্য বের করতে যাচ্ছিল। তো তারা যখন সেই রুমে ছিল তখনই সেখানে লাইফ এন্ড ডেথ হাউসের প্রধান তার সৈন্য নিয়ে চলে আসে। তো তখন তাদের উপরে তীর চালানো হয়, যেটাতে তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে। হঠাৎ করে একটি তীর সে পর্দা ভেদ করে ইয়াং এর পেটে ঢুকে যায়। তো এটা দেখে প্যান তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে তখন দেখে যে ইয়াং তার পেটের ভেতর থেকে একটি টোকেন বের করে। আসলে সেই তীরটি ভাগ্যক্রমে তার টোকেনে লেগেছিল, যেটাতে সে মরার হাত থেকে বেঁচে যায়। তখন ইয়াং প্যানকে বলে যে আমি ঠিক আছি, তুমি এখন বলো যে এখন আমরা কি করব। তখন প্যান বলে যে লাইফ এন্ড ডেথ হাউসে আসার আগে কেউ নিশ্চয়ই আমাদের টার্গেট করেছে, তারা অন্য কারো হাত ব্যবহার করে আমাদের হত্যা করার সুযোগ খুঁজছে, তবে আমাদের এখনো সুযোগ আছে। তখন প্যান সেই রুম থেকে বের হয়ে আসে আর সেই লাইফ এন্ড ডেথ হাউসের প্রধানকে বলে যে আমরা কি আগে কথা বলতে পারি। তখন প্যানকে দেখে লাইফ এন্ড ডেথ হাউসের প্রধান বলে যে তুমি যদি সম্রাট হও তারপরেও তুমি আমার মহিলাকে হত্যা করার জন্য তোমাকে মরতেই হবে। তখন প্যান তাকে বলে যে আজ আমি যদি বন্দী হই, আমি বেঁচে থাকি বা না থাকি তার জন্য আমি নিজে দায়ী থাকবো, আপনি নন। কিন্তু আমি যদি এখান থেকে জীবিত চলে যেতে পারি তাহলে লাইফ এন্ড ডেথ হাউসের মানুষের জীবন নিয়ে জুয়া খেলা বন্ধ করতে হবে।
আইন মেনে চলতে হবে এবং কাউন্টি ইয়ামিনের বিরোধিতা করা বন্ধ করতে হবে। এই কথা শুনে লাইফ অ্যান্ড ডেথ হাউসের প্রধান হেসে বলে যে যেহেতু তুমি মরার অন্য একটি উপায় বেছে নিয়েছো, তাহলে চলো বাজি ধরা যাক। আমি তোমাকে তোমার শেষ চিঠিটা লিখতে আধা ঘন্টা সময় দিলাম। এরপরে খেলা শুরু। এরপরে প্যান রুমের ভিতরে চলে আসে আর সে একটা ম্যাপ তৈরি করে। সেই ম্যাপ তৈরি করে সে ইয়াংকেও ভালোভাবে বুঝিয়ে দেয়। তারা এখান থেকে বের হওয়ার প্ল্যান করে আর প্যান এখানে ইয়াংকে একটি চাবিও খুঁজতে বলেছিল। এরপরে প্যান বাহিরে আসে আর লাইফ অ্যান্ড ডেথ হাউসের সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে ইয়াং সেই চাবিটি খুঁজতে থাকে। এক পর্যায়ে সে সেই চাবিটিও পেয়ে যায়। আসলে তারা এই চাবিটি খুঁজছিল কারণ এই চাবি দিয়েই তারা একটি দরজা খুলতে পারতো। এরপরে তারা সেই দরজার কাছে চলে আসে আর দরজাটি খুলে ভিতরে চলে যায়। আর এরপরে তারা ভিতর থেকে দরজাটি লক করে দেয়। কিছুক্ষণ পর সেখানে লাইফ অ্যান্ড ডেথ হাউসের প্রধানরাও চলে আসে। তারা সেই প্যানকে বলে যে তুমি হেরে গেছো, তোমার হার স্বীকার করো। কিন্তু প্যান সেখানে বইয়ের মতো একটি জিনিস তৈরি করছিল, যেটা সে অনেক বড় একটি হাড়িতে ফেললে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়। আর তখন তারা সেখান থেকে পালিয়ে আসে। তারা সেখান থেকে লাফ দিয়ে একটি নৌকার উপরে পড়ে। আর তারা সেখান থেকে পালিয়ে আসায় লাইফ অ্যান্ড ডেথ হাউসের প্রধানরা হেরে যায়। এরপরে নৌকায় আসার সময় ইয়াং মনে মনে ভাবছিল যে তাহলে তুমি গোপনে আমার মৃত্যুর অনুসন্ধান করছিলে, তাহলে আমি ভুল ছিলাম, তোমার এখানে কোনো দোষ নেই। আর প্যান, আমি তোমাকে কিভাবে বলবো, তুমি বেশি ভাবোনি। আদৌ কি আমি তোমাকে আমার সত্যটা বলতে পারবো? এরপরে তারা দুজন তাদের বাসায় চলে আসে। তো তারা আসার পরে পরের দিন সকালে আমরা দেখতে পাই যে ইয়াং যখন ঘুম থেকে ওঠে তখন সে জেকে দেখতে পায় যে সে কিছু ওষুধ নিয়ে প্যানের রুমের দিকে যাচ্ছিল, যেটাতে সে তার পিছু করে। এরপরে সে প্যানের রুমে চলে আসে আর তার গতকালের কথা মনে পড়ে যে গতকাল তো প্যান আহত হয়েছিল, যার জন্য সে প্যানকে সাহায্য করতে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই প্যান সেখানে খালি গায়ে বসেছিল আর সে নিজে নিজে তার আঘাতে মলম দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তখন ইয়াং সেখানে আসে আর কোনো কথা বলে না। তখন প্যান ইয়াংকে যে মনে করে তাকে সাহায্য করতে বলে। আর ইয়াং যখন তার আঘাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন প্যানের অনেক কষ্ট হচ্ছিল। তো মেডিসিন লাগানোর পরে ইয়াং যখন তার ব্যান্ডেজ করে দিচ্ছিল তখনই প্যান বুঝতে পারে যে এটা ইয়াং। তখন সে তাড়াতাড়ি উঠে পড়ে আর তাকে বলে যে তুমি এখানে কেন? তখন ইয়াং বলে যে আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম, কারণ তুমি গতকালকে আমাকে রক্ষা করেছিলে। তখন প্যান বলে যে তোমার এটা করার দরকার নেই, আমি নিজে এটা করতে পারবো। তখন ইয়াং বলে যে না, কিন্তু তুমি তো আমার জন্যই কষ্ট পাচ্ছ। তো এরপরে তারা কথা বলতে বলতে হঠাৎ করে প্যান পড়ে যেতে লাগে আর যেটাতে ইয়াং তার হাত ধরলে সেও পড়ে যায় তার উপরে। আর আমরা দেখতে পাই তারা দুজনেই তাদের নিজেদের মুখ ঢেকে রেখেছিল যাতে করে তাদের ভুলবশত কিস না হয়। তখন ইয়াং প্যানের চোখের দিকে তাকিয়ে বলে যে প্যান, আমি সাংওয়ানজি নই, আমি ইয়াং। আর অন্যদিকে প্যান মনে মনে বলছিল যে সাংওয়ানজি, আমি সবসময় তোমার চোখের দিকে তাকালে কেন ইয়াং এর কথা মনে করি। তো তারা যখন এইভাবে ছিল তখন সেখানে জেট চলে আসে, যেটাতে তারা উঠে পড়ে। এরপরে ইয়াং একটি জায়গায় আসে আর সে তার জেটটি একটি গাছের নিচে চাপা দিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা প্যানকে দেখতে পাই সে সেই মহিলার কাছে অর্থাৎ কিং এর কাছে চলে আসে। তখন প্যান কিংকে সেই টোকেনটি দেখায় যেটা সে সেই লোকটির পেটের ভেতর থেকে পেয়েছিল। এটি দেখে কিং বলে যে আমি তো এটি আগে দেখিনি। তখন প্যান কিংকে বলে যে আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু কালকে কিন্তু আমাদের জোটের 7ম দিন। আমি তোমাকে এটা বলছি যে আমি সিলভার রেইন টেরাসে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তখন কিং বলে যে তুমি নিশ্চিত থাকো, আমি সবকিছু প্রস্তুত করে ফেলেছি। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই সে আবারও চলে আসে বাইয়ের কাছে। সেই বাইকে এসে সেই টোকেনটি দেখায় আর এর বিষয়ে খোঁজ লাগাতে বলে। দূর থেকে আবার আমরা ঝোকে দেখতে পাই সে তাদের দুজনকে দেখছিল। আসলে তার ইয়াং এর উপরে সন্দেহ হয়েছিল যে এটা হয়তো বা ইয়াং হবে। তো ইয়াং সেখান থেকে চলে যাওয়ার পরে ঝো বায়ের কাছে চলে আসে। সেই বাইকে ভয় দেখায় আর ইয়াং এর বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সে বায়ের কাছ থেকে জানতে পারে যে বায়ও ইয়াং এর একজন ভালো বন্ধু, কিন্তু এখানে বাই ঝোকে এটা বলে না যে সাংওয়ানজি ইয়াং। তখন ঝো তাকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কেন সাংওয়ানজি এর সাথে মেলামেশা করছো, কারণ সাংওয়ানজি তো ইয়াং এর সাথে ভালো ব্যবহার করতো না। তখন বাই বলে যে সাংওয়ানজি আমার কাছ থেকে গয়না কিনেছে, সাংওয়ানজি আমার কাছ থেকে গয়না কিনেছিল, যার জন্য তার সাথে আমার দেখা করা লাগতেছে। তবে তুমি যদি ইয়াং এর জন্য কাউকে দোষী ভাবতে চাও তাহলে তুমি প্যানকে ভাবতে পারো। প্যানের জন্যই তার আজ এই অবস্থা। আর প্যানে সিলভার রেইন টেরাসের সাথে 7 দিনের প্রতিশ্রুতির কথাও শুনেছি, তাই আমি এই ভন্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আর যেহেতু শত্রুর শত্রু নিজেদের বন্ধু হয়, যার জন্যই আমি সাংওয়ানজির সাথে কথাবার্তা বলতেছি। তো এটা বলেই বাই সেখান থেকে চলে যায়। তো এরপরে সেই দিনটি চলে আসে যেই দিনে প্যানের আসল বিচার করা হবে, অর্থাৎ এটা প্রমাণ করা হবে যে প্যানই কি আসল খুনি নাকি সে নয়। তো তখন সেখানে সিলভার রেইন টেরাসের প্রধান চলে আসে। সে এসেই প্রমাণ করতে থাকে যে প্যানই হলো আসল খুনি। তখনই প্যান সেখানে একটি লোককে নিয়ে আসে আর সেই লোকটি বলতে থাকে যে আমি সেদিন প্যানের বিয়েতে অতিথির ছদ্মবেশ ধরে ঢুকেছিলাম। এরপর আমি ইয়াং এর কাছে গিয়ে তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিই আর তাকে সেখানে মেরে ফেলি। তো তারা যখন সেখানে ছিল তখনই সেখানে সিলভার রেইন টেরাসের ইয়াং মাস্টার চলে আসে।
তখন সবাই বলতে থাকে যে এটাই হলো তাহলে সেই সিলভার রেইন টেরেসের ইয়ং মাস্টার, আমার তো কখনোই তার চেহারা দেখিনি। এরপর আমরা ইয়াং মাস্টারকে দেখতে পাই, সে আর কেউ নয় বরং ঝুয়ো ছিল। আর এটা দেখে ইয়াং তো অনেক বড় একটা শক খায়, আর সে বলে যে তাহলে ঝুয়োই সেই সিলভার রেইন টেরেসের ইয়ং মাস্টার। সিলভার রেইন টেরেসের ইয়ং মাস্টার অর্থাৎ ঝুয়ো সেই লোকটিকে বলছিল যে তাহলে তুমি কি ইয়াংকে মেরেছো? লোকটি তাও বলতে থাকে যে হ্যাঁ, আমি হত্যা করেছি। এই কথা শুনে ঝুয়ো অনেক রেগে যায়, আর সে সেই লোকটির বুকের ভেতরে তলোয়ার চালিয়ে দেয় আর তলোয়ার ঢুকিয়ে বলে যে তুমি কি ইয়াংকে হত্যা করেছো? লোকটি তাও বলতে থাকে যে হ্যাঁ, আমি হত্যা করেছি। তখন সেই লোকটি যখন অনেক বেশি কষ্ট পাচ্ছিল, এটা দেখে কিং তাড়াতাড়ি করে ইয়ং মাস্টার অর্থাৎ ঝুয়োকে বলে যে তুমি তাকে প্লিজ রেহাই দাও, আমি তোমাকে সকল কথা বলছি। আসলে সেই লোকটি আরেকটা হলেই তো তাদের নাম বলে দিত, কারণ এটা তো তাদেরই প্ল্যান ছিল। তখন ঝুয়ো কিংকে বলে যে তাহলে এর পিছনে আপনিই ছিলেন। 100 ফ্লাওয়ার কোর্ট কবে থেকে আবার কাউন্টি ইয়ামিনের কাজ শুরু করলো? তো ঝুয়ো এখানে আসলে প্যানকে শাস্তি দেওয়ার জন্য এসেছিল, কারণ সে বিশ্বাস করতো যে ইয়াং এর খুনি হলো প্যান। এইটা আবার ইয়াং নিজে বুঝতে পারে। ইয়াং বলে যে ঝুয়ো মনে হয় আমার খুনি হিসেবে প্যানকেই মনে করছে, আমি এখন কি করব? তখন প্যান ঝুয়োকে বলে যে আমি তো কখনো আশা করিনি যে সিলভার রেইন টেরেসের ইয়ং মাস্টার তুমি হবে, তোমার এক নজর খুনির চোখ আছে। তখন ঝুয়ো বলে যে ইয়াং এর আগে আমার জীবন বাঁচিয়েছে, আমি তার দয়া শোধ করার শপথ করেছি, কিন্তু তোমার কারণে সে মারা গিয়েছে। মিস্টার প্যান, যাই হোক না কেন আপনাকে আজ আমাকে একটি হিসাব দিতেই হবে। এই কথা শুনে প্যান বলে যে তাহলে সেই দিন লাইফ অ্যান্ড ডেথ হাউসে তুমি আমাদের সেই তর্ক বানিয়ে দিয়েছিলে, যেটাতে আজকে এসে তুমি যেন এখানে হরতাল করতে পারো। এই কথা শুনে ঝুয়ো বলে যে অবশ্যই, আমার সবচেয়ে ভালো বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে অবশ্যই আপনাকে হত্যা করতেই হবে। এই কথা বলেই ঝুয়ো তলোয়ার বের করে, যেটাতে প্যানও তার তলোয়ারটি বের করে। তো সেখানকার মহল খারাপ দেখে ইয়াং তাড়াতাড়ি করে তাদের দুজনের কাছে আসে আর তাদেরকে আলাদা করে। তখন ইয়াং ঝুয়োকে বলে যে তুমি দুর্বৃত্ত, তুমি এখানে নিজেকে এগিয়ে পেয়েছো, তুমি ভেবো না যে তুমি সব জানো। যদি তুমি একজন নির্দোষকে অপমান করার চেষ্টা করো তাহলে এটা কিন্তু ভালো হবে না, আর তোমার মৃত বন্ধু কিন্তু হামাগুড়ি দিয়ে উঠে এসে তোমাকে জ্বালাবে এবং সে তোমার সাথে তার ঋণ নিষ্পত্তি করবে। এই কথা শুনে তো ঝুয়ো 2 মিনিট নীরব থাকে আর সে একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা দেখতে পাই যে যেদিন ইয়াং ঝুয়োকে বাঁচিয়েছিল সে সেদিন এই একই কথা বলেছিল। এই কথা শুনে ঝুয়ো ইয়াংকে আবারও সেই কথা বলতে বলে। তো তখন ইয়াং যখন আবারও সেই কথা বলে, এই কথা শুনে তো ঝুয়ো অনেক খুশি হয় আর সে অনেক হাসতে থাকে। আর কিছুক্ষণ পরে সে ইয়াংকে বলে যে মিস সাংওয়ানজি, তুমি তো দেখছি অনেক সাহসী। তখন ঝুয়ো বলে যে সাংওয়ানজি, তোমার জন্যই আমি বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম, আর তোমার সরাসরি কথাটা আমাকে একদমই আলোকিত করেছে। তো এখানে ঝুয়ো ইয়াং এর কথা শুনে অনেক খুশি হয়, যেটাতে সে প্যানকে আর কিছু বলে না, সে তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ঝুয়ো একটি হোটেলে এসে বসেছিল, আর এখানে আমরা জানতে পারি যে ইয়াং আর ঝুয়ো প্রতি মাসে 6 তারিখে একসাথে এসে হোটেলে ড্রিঙ্কস করতো, আর এটা তারা সারা জীবন করার প্রতিশ্রুতি দিয়েছিল, যেটাতে ঝুয়ো এখনো ইয়াং এর জন্য অপেক্ষা করছিল। তো ঝুয়ো সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও ইয়াং সেখানে আসে না, যেটাতে সে সেখান থেকে চলে যায়। তবে সে চলে যাওয়ার আগে ওয়েটারকে বলে যায় যে এখানে কিছুক্ষণ পর একটি মেয়ে এসে এই ড্রিঙ্কস করবে, তুমি এই ড্রিঙ্কসটি নিয়ে যেও না। তো এখানে আমরা বুঝতে পারলাম যে ঝুয়ো হয়তো বা ইয়াংকে চিনতে পেরেছিল। তো ঝুয়ো সেখানে চলে যাওয়ার পরে তখনই সেখানে ইয়াং আসে। তো ইয়াং যখন সেখানে আসে তখন সে তার সামনে ড্রিঙ্কস দেখে অনেক খুশি হয়, আর সে ড্রিঙ্কস করতে শুরু করে দেয় আর বলে যে ঝুয়ো তো দেখছি আমাকে খুব ভালো জানে। অন্যদিকে আমরা প্যানকে দেখতে পাই যে কিনা জেগে বলছিল যে সে যেন রিলিফ হলের উপর নজর রাখে। তো অন্যদিকে আমরা ঝুয়োকে দেখতে পাই, সে আবারও তার রুমে বসে থেকে সেই পুতুলটি হাতে নিয়ে সেই দিনের কথা ভাবছিল যেদিন ইয়াং মারা গিয়েছিল। যেদিন ইয়াং মারা যায় সেদিন সে ইয়াং এর কফিন হাউসে এসেছিল, সে সেখানে এসে তাকে ডাকছিল কিন্তু সে কোথাও তাকে পায় না। তখনই তার সন্ন্যাসী তাকে বলেছিল যে ইয়াং মারা গিয়েছে। অন্যদিকে আমরা ইয়াং আর প্যানকে দেখতে পাই, তারা দুজন একসাথে মামলা তদন্ত করছিল, তারা সেই কেসগুলো পড়ছিল যেগুলো তারা ইনভেস্টিগেট করতে পারবে। তো তারা সারা রাত জেগে জেগে সেই কেসগুলো পড়ছিল, আর সেই কেসগুলোর মধ্যেই তারা সেই টোকেনটি খুঁজছিল যেটি তারা সেই লোকটির পেট থেকে পেয়েছে। আর তখনই খুঁজতে খুঁজতে তারা একটা কেস পেয়েও যায় যেটাতে সেই টোকেনের নকশাটি ছিল। এটি একটি লণ্ঠন উৎসব কেস ছিল। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ঝুয়ো তার পুরো দলবল নিয়ে প্যানের অফিসে চলে আসে। ঝুয়ো তার সাথে অনেকগুলো উপহার নিয়ে এসেছিল, তো এই সকল উপহার ছিল ইয়াং এর জন্য। তো সেখানে যখন ইয়াং আসে তখন ঝুয়ো ইয়াংকে বলে যে আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করে ফেলেছি আর এই উপহারগুলো তোমার জন্য। আর তখন প্যান বলে যে যেহেতু তুমি সাংওয়ানজিকে পছন্দ করেছো যার জন্য আমি তোমাকে বাধা দিব না, তবে যদি সে রাজি না হয় তাহলে কিন্তু আমার লোকদের বলে তোমাকে এখান থেকে যেতে বলতে হবে। আর তখন এই কথা শুনে ইয়াং বলে যে না না, এটা প্রয়োজন নেই। ইয়াং চাচ্ছিল না যে তাদের মধ্যে এখানে ঝগড়া হোক, যার জন্য সে তার উপহার গ্রহণ করে।
তো তখন জো সাংওয়ানজিকে অর্থাৎ ইয়াংকে বলে যে যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় আমাকে বলে দিও, আমি তোমাকে সাহায্য করতে চলে আসবো। এই কথা বলে জো সেখান থেকে চলে যায়। তো এরপরে প্যান আর ইয়াং মিলে সেই মামলার ঘটনাটি পড়ে। এরপরে প্যান আর ইয়াং মিলে সকলকে জড়ো করে আর তারা সেই লন্ডন কেসটি পড়ে। এরপরে ইয়াং যখন বাইরে আসে তখনই আমরা দেখতে পাই জো তার জন্য অপেক্ষা করছিল। তো তখন গাড়িতে করে যখন তারা দুইজন একসাথে আসছিল তখন ইয়াং জোকে বলে যে জো, আমি কখনোই তোমাকে জীবিত দেখবো এটা ভাবতে পারিনি। তখন জো বলে যে জো, নামটি যে আমি আবার শুনবো এটা আশা করিনি। তো তখন আমরা এদের কথা শুনে বুঝতে পারি যে তারা একে অন্যকে চিনতে পেরেছিল। তো জুও ইয়াংকে বলে যে আচ্ছা তুমি এখন বলো যে তোমার মুখের সাথে কি হলো, তোমার মুখ চেঞ্জ হলো কিভাবে। তখন ইয়াং তাকে সকল কথা খুলে বলে। সে বলে যে এই সকল কিছু সাংওয়ানজির জন্য। সে একটি রিচুয়াল করে তার সাথে আমার মুখের অদল বদল করে দিয়েছে, যেটাতে সে যেন প্যানকে বিয়ে করতে পারে। কিন্তু আমি আশা করিনি যে সেই দিনই তাকে হত্যা করা হবে, আর আমি অপরাধীকে খোঁজার জন্য এখানে যোগ দিই। এই কথা বলার পরে ইয়াং বলে যে কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, আমি যে দুর্বৃত্তকে জানতাম সে হঠাৎ করে কিভাবে সিলভার রেন্টারেসের ইয়ং মাস্টার হয়ে উঠলো। তখন জো বলে যে তাহলে কি তুমি এই সিলভার রেন্টারেসের ইয়ং মাস্টারকে পছন্দ করবে, মানে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে? তখন এটাতে ইয়াংও রাজি হয়ে যায়। তো তখন তারা দুজন অনেক গল্প করে। তো এরপরে আমরা দেখতে পাই যে ইয়াং আর জো একটি মহিলাকে খোঁজার জন্য চলে আসে। তো এরপরে তারা অনেকগুলো লোকদের ধরে রেখেছিল আর সেখান থেকে তারা সেই মহিলাটিকে ডাকে। তো এই মেয়েটির নাম ছিল সান। তো এই মেয়েটি কে বা কেন তারা একে খুঁজছে এগুলো তো তোমরা পরবর্তীতে জানতে পারবে। অন্যদিকে প্যানও ইনভেস্টিগেট করছিল। তো অন্যদিকে আমরা ইয়াং আর ঝোকে দেখতে পাই তারা সেই মেয়েটির সাথে কথা বলছিল। তো এই মেয়েটির সাথে সেই টোকেনের সম্পর্ক ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগে তারা লাইফ এন্ড ডেথ হাউস থেকে ওই লোকটির কাছ থেকে যে টোকেন পেয়েছিল ওই টোকেনের মতো চিহ্ন তারা একটি কেসে পেয়েছিল, যে কেসের নাম ছিল লন্ঠন কেস। তো এই কেসের সাথে এই মেয়েটি জড়িত ছিল। আসলে এই লোকটি এই মেয়েটির আব্বু ছিল। তখন ইয়াং সানকে সেই লোকটির বিষয়ে প্রশ্ন করে, যে লোকটি সেই লন্ঠন উৎসবে মারা গিয়েছিল। এটাতে সান বলে যে সেদিন তো এরকম কোনো কিছু হয়নি যেটাতে আমরা কোনো সন্দেহ করব, কারণ আমরা কোনো মানুষদের শত্রু ভাবিও না আর কেউ আমাদের সাথে লাগতেও আসে না। সবসময়ের মতো আমরা সেই দিনও কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু তার সাথে যে এমন হবে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। তো তখন ইয়াং সানকে তার বাবার কবর দেখাতে বলে। তখন সান বলে যে তার শরীর নেই। তখন ইয়াং এটার কারণ জিজ্ঞাসা করলে সান বলে যে আমার বাবাকে কবর দেওয়ার পর তার কবরের পাশে কিছু পশুর মৃতদেহ দেখা দেয়। মৃত পশুগুলোর আমার বাবার মতোই ক্ষত ছিল আর তার লাশ সেখানে ছিল না। তো এরপরে ইয়াং আর জো তার সাথে কথা বলে সেখান থেকে চলে আসে। তো তারা যখন বাইরে আসে তখনই সেখানে বাই চলে আসে। বাইকের দিকে জুয়ো তো অনেক রেগে যায়, কারণ বাই তাকে মিথ্যা কথা বলেছিল, কিন্তু ইয়াং এর জন্য সেটাকে কিছু বলে না। তখন ইয়াং বাইকে বলে যে আজ জুয়ো আমাদের ড্রিঙ্কস করাবে, তুমিও আমাদের সাথে চলো। আর এই কথা শুনে বাইক অনেক খুশি হয়, কিন্তু জুয়ো তাকে ইশারা করতে থাকে যে সে যেন তাদের সাথে না যায়, কারণ সে এটা শুধুমাত্র ইয়াং এর জন্য অ্যারেঞ্জ করেছিল। কিন্তু বাই তো এটা বুঝে না। তখন বাই জুয়োকে বলে যে কি তুমি এভাবে তাকিয়ে আছো কেন, ইয়াং আমাকে ডেকেছে, আমি তো যাবই। এই কথা বলে সে চলে যায়। বেচারা জো এখানে কিছুই করতে পারে না। তো এরপরে আমরা দেখতে পাই ইয়াং, জো আর বাই তারা তিনজন একসাথে ড্রিঙ্কস করতে থাকে আর অনেক গল্প করে। তো তখন রাত হয়ে গেছিল। অন্যদিকে আমরা প্যানকে দেখতে পাই সে ইয়াং এর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইয়াং আসছিল না। কিন্তু হঠাৎ করে প্যানের কাছে কেউ একটি লাশ নিয়ে চলে আসে। এরপরে প্যান সেই লোকটিকে দেখতে আসলে তারা দেখতে পায় যে সেই লোকটির গলায় দুটি আঘাতের চিহ্ন ছিল। এরপরে তারা সেখান থেকে লাশটি নিয়ে যায়। তো তারা যখন সেখানে ছিল তখনই সেখানে জো আর ইয়াং চলে আসে। ইয়াং প্যানকে এতগুলো সৈন্যের সাথে দেখে বলে যে তুমি কি এতগুলো লোক নিয়ে আমাকে স্বাগতম জানানোর জন্য এসেছো নাকি? তখন জো প্যানকে বলে যে কি তুমি কি মনে করছো আমি ইয়াংকে অপহরণ করবো নাকি? তখন ইয়াং জোকে বলে যে তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমার এখন চলে যাওয়া উচিত। এরপরে জো সেখান থেকে চলে যায়। তো পরবর্তী সিনেমা দেখতে পায় যে সেই লোকটি মরার কারণে পুরো গ্রামে এটা ছড়িয়ে পড়েছিল যে একটি ওয়েভার্ন দেবতা মানুষকে খুন করছে, আর সেই দুষ্ট ওয়েভার্ন নাকি দুটি আঘাতের চিহ্নের মাধ্যমে মানুষদের মারছে। এর পরবর্তী সিনেমা দেখতে পাই যে হিয়াং এর সকল লোকেরাই প্যানের কাছে চলে এসেছিল। তারা প্যানকে বলছিল যে আপনি প্লিজ এই লন্ঠন কেস তদন্ত করা বন্ধ করুন, কারণ এই লন্ঠন কেসে তদন্ত করার জন্য ওয়েভার্ন দেবতা অসন্তুষ্ট হচ্ছে আর তিনি মানুষদের মারছেন। আসলে এটি একটা গুজব ছিল যেটা মানুষের মধ্যে ফেলানো হয়েছিল। এটাতে ইয়াং আর প্যান মিলে সেই লাশটি পরীক্ষা করে, আর প্যান বুঝতে পারে যে কেউ তাদের উপরে নজর রাখছে। তো এরপর আমরা দেখতে পাই ইয়াং আর প্যান অনেক মনোযোগ দিয়ে সেই কেসের তদন্ত করছিল। তারা প্রচুর পরিশ্রম করছিল। তারা সম্পূর্ণভাবে সেই লোকটির খুনিকে বের করার চেষ্টা করছিল। তো এরপর আমরা দেখতে পাই প্যান আর ইয়াং যখন সেখানে ছিল তখন প্যানের সৈন্য তাকে বলছিল যে আমাদের এই কেসটি তদন্ত করা বন্ধ করে দেওয়া উচিত,
কারণ এই মামলা তদন্ত আমরা করতে পারবো না, এটাতে আমাদের অনেক রিস্ক রয়েছে। সে যখন এই কথা বলছিল তখন একটি সৈন্য এসে বলে যে ইয়ং মাস্টার ঝো এসেছে, আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।